আশা করি সকলে ভালো আছেন। সকল চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এছাড়া যারা বিভিন্ন পরীক্ষা, ভর্তি পরীক্ষা বা যত প্রকারের প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন সকলের জন্য শুভকামনা। আমি আজকে বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কথা না বাড়াই। তো প্রথম দেখা যাচ্ছে এখানে মেঘে মেঘে শব্দ দুটো কি অর্থে ব্যবহৃত হয়। মেঘে মেঘে এই কথাটা অনেক সময় আপনারা জেনে থাকেন যে এই মেঘে মেঘে বেলা তো কেটে গেল, মেঘে মেঘে আ বা বেলা তো কম হয়নি। এই মেঘে মেঘে বেলা যে কেটে গেল। এই দেখেন মেঘে মেঘে মানে কি? অল্প, 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 অল্প করে। তো অল্প হলে এখান দেখেন তাহলে অপশনে ঈষৎ আছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে উত্তর। তো এখানে ব্যাপ্তি দেখা যাচ্ছে। ব্যাপ্তি থেকে একটা প্রশ্ন আপনারা মনে রাখেন। আমি বিগত পরীক্ষায় একটা পরীক্ষায় এসেছিল যে রোজার ছুটি। এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা মূলত ব্যবহৃত হয়েছে আপনার রোজার ছুটি ব্যাপ্তি অর্থে। এটা মনে রাখবেন। এখান থেকে এটা মনে রাখবেন। আমি আরও কিছু পরীক্ষায় এসছে এমন কয়েকটা শব্দের বলে দিচ্ছি। যেমন আপনারা বিশেষ পরীক্ষায় এসেছিল যে আলোনি। আলোনি কি অর্থে ব্যবহৃত হয়েছে? আলোনি অর্থ এটা হচ্ছে অভাব অর্থে ব্যবহৃত হয়। তো এইটা কিন্তু পরীক্ষায় এসেছিল। এছাড়া আরও কিছু পরীক্ষায় এসছে যেমন অনেক সময় আসে যে পাতিহাঁস, পাতিশিয়াল, পাতিলেবু এগুলো মূলত কী অর্থে ব্যবহৃত হয়? এগুলো কিন্তু বিগত অনেক পরীক্ষায় এসেছে বা এরকম এসে থাকে। তো আপনারা এটা মনে রাখবেন। তাই এগুলো হচ্ছে পাতিলেবু, পাতিশিয়াল, পাতিনেতা বলে না? পাতিনেতা তাহলে এটা দ্বারা মনে রাখতে পারেন যে আসলে এটা দ্বারা বোঝায় যে যারা হচ্ছে অল্প, ক্ষুদ্র। হ্যাঁ, তাই ক্ষুদ্র বোঝায়। এটা ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়। আরও কিছু পরীক্ষায় এসছে যেমন বলে না রাম ছাগল। এরপরে রাম ছাগল বলে, তারপরে হচ্ছে রামদা। এই যে এইগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় এসছে যেমন রাম ছাগল বিশেষ করে পরীক্ষায় এসছে, বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে। তো এই রাম ছাগল দ্বারা কী বোঝায়, কী অর্থে ব্যবহৃত হয় এগুলো? এগুলো হচ্ছে বড়। যেমন পাতিনেতা, পাতিহাঁস, পাতিশিয়াল এগুলো ছোট ক্ষুদ্র দ্বারা প্রকাশ করা হয়, তেমনি রাম ছাগল এটা হচ্ছে বড় প্রকাশ করে। এটা কিন্তু পরীক্ষায় এসছে। এছাড়া আরও কিছু পরীক্ষায় এসছে যেমন অর্থে, সেগুলো হচ্ছে বারবার এই প্রশ্নটা ব্যাকরণে ঘুরে ফিরে আসে। যেমন হাবাতে, হা ঘরে এগুলো কী অর্থে ব্যবহৃত হয়? বারবার ঘুরে ঘুরে এখান থেকেই প্রশ্ন আসে। অনেকেই ভুল করে থাকে। তো আশা করি ভুল করবে না। কী অর্থে আপনি অবশ্যই জানেন। হাবাতে, হাগরে এগুলো হচ্ছে আপনার অভাব অর্থে ব্যবহৃত হয়। যাই হোক, আরেকটা প্রশ্ন আপনারা জানেন যারা লেখাপড়া করেন, যেমন বিশেষ পরীক্ষায় এসেছিল যে কি বিপদ লোকটা যে পিছুই ছাড়ে না। কি বিপদ লোকটা যে পিছুই ছাড়ে না, এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা মূলত বিরক্তি অর্থে ব্যবহৃত হয়েছে। এছাড়া এই কয়েকদিন আগে একটা প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা এসছে, এই যে দ্বিতীয় ধাপের পরীক্ষায় আপনারা অনেকেই জানেন। যেমন কি হেতু এসেছো তুমি কহ বিস্তেরিয়া, এটা কিন্তু এসেছে। এটা কিন্তু বাংলা ব্যাকরণ, নবম শ্রেণী বাংলা ব্যাকরণ থেকে সরাসরি প্রশ্নটা এসছে। তো এই প্রশ্ন যাই বলি না কেন, সব কিছু কিন্তু বাংলা ব্যাকরণ, নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে এসে থাকে। তো কি হেতু এসেছো তুমি কহ বিস্তারিয়া, এই হেতু মূলত কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা কিন্তু এসছে। তাই হেতু হচ্ছে গিয়ে নিমিত্ত অর্থে ব্যবহৃত হয়েছে। এছাড়া আরেকটা প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ফিরে এই ধরনের প্রশ্ন আসে। যেমন কিছুক্ষণ আগে আপনার সাথে আমি আলোচনা করেছিলাম, যেমন আছো ওই ব্যাপ্তি অর্থে, যেমন আছো তুমি প্রভু জগৎ মাজারে। তাহলে এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে ব্যাপ্তি অর্থে। এছাড়া বিশেষ পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় ঘুরে ফিরে একটা প্রশ্ন এসেছে বা আপনারা জানেন যারা লেখাপড়া করেন, যেমন অপমান মূলত এই কি অর্থে ব্যবহৃত হয়েছে? তাই হচ্ছে গিয়ে আপনারা কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা বিপরীত, এটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। এছাড়া আরেকটা কথা পরীক্ষায় এসছে, আপনারা যারা পড়েন, যেমন পরাকাষ্ঠা আছে, এগুলো মূলত কি অর্থে ব্যবহৃত হয়? তো পরাকাষ্ঠা এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা কিন্তু পরীক্ষায় বিভিন্নভাবে ঘুরে ফিরে এসছে। অনেক পরীক্ষায় ব্যাকরণ কিন্তু এগুলো ঘুরে ফিরে এগুলোই আসে। তো পরাকাষ্ঠা হচ্ছে আতিশয্য হিসাবে ব্যবহৃত হয়েছে। এটা মনে রাখবেন। এছাড়া আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে সেগুলো আরও কয়েকটা কথা বলে দিচ্ছি। যেমন আপনার এসে থাকে, যেমন একটা পরীক্ষা এসেছিল, কি পরীক্ষায় যেন আবার মনে নেই, কিন্তু এসেছিল যে অনুশোচনা, আরেকটা হচ্ছে কি অনুশোচনার সাথে অনুকরণ। এই অনুকরণ বা অনুশোচনা এটা মূলত কি অর্থে ব্যবহৃত হয়?
এটা এটা কিন্তু ঘুরে ফিরে আসে, এটা মনে রাখবেন। এটা হচ্ছে পশ্চাৎ অর্থে ব্যবহৃত হয়। এটা কিন্তু ব্যাকরণে ঘুরে ফিরে এই প্রশ্ন আসে, মনে রাখবেন। তো আমি আপনাদের বললাম যে অনুশোচনা, অনুকরণ এটা মূলত কী অর্থে ব্যবহৃত হচ্ছে। এটা হচ্ছে কি আপনার এটা মনে রাখার জন্য আমি কিছু প্রশ্ন বলছি আপনাদের, যেটা এখানে সামনে নেই। তো এটা হচ্ছে পশ্চাৎ অর্থে ব্যবহৃত হয়েছে। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে, যেমন উপকূল, আহ, এটা সমাসের মধ্যে একটা প্রশ্ন আছে, উপকূল বা উপকণ্ঠ, এগুলো কী অর্থে ব্যবহৃত হয়, এগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে এসছে এবং বাংলা ব্যাকরণ থেকে এইসব কথাগুলো, এইসব প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসে। তো হচ্ছে উপকূল, এটা হচ্ছে সামীপ্য অর্থে ব্যবহৃত হয়েছে। আমি এগুলো আপনাদের বলে দিচ্ছি, কিছু প্রশ্ন এসছে, তো আপনারা মনে রাখবেন। যাই হোক, আপনারা যারা লেখাপড়া করেন সেগুলো আপনারা এই কথাগুলো আপনারা বারবার পাবেন বিভিন্ন প্রশ্নে। আপনারা এগুলো বারবার দরকার বোধ হয় স্টপ করে এগুলো পড়বেন, দেখবেন, শুনবেন, মনে থাকবে আশা করি। এছাড়া আরেকটা কথা বলে দিচ্ছি যে যেমন খাসমহল কথা আসে, খাসমহল এগুলো কী অর্থে ব্যবহৃত হয়েছে, এগুলো হচ্ছে খাসমহল, তারপরে খাস কামরা, তো এগুলো হচ্ছে বিশেষ অর্থে ব্যবহৃত, এগুলো মনে রাখবেন। যাই হোক, এরপরে হচ্ছে বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে? আপনারা জানেন যে এটা হচ্ছে প্রমোদ চৌধুরী। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রমোদ চৌধুরীর সম্পর্কে আরেকটু তথ্য দিচ্ছি। আপনি হচ্ছে এটা হচ্ছে উনি হচ্ছে প্রাবন্ধিক, এবং উনি ওনার কিছু লেখনী আছে যেগুলো থেকে বারবার পরীক্ষায় এসে থাকে। এছাড়া ওনার একটা সম্পাদিত পত্রিকা আছে, যেমন পত্রিকাটা কিন্তু বারবার পরীক্ষায় এসছে, পত্রিকাটার নাম হচ্ছে সবুজপত্র। আর এটা কত সালে প্রকাশিত হয়েছে, এইটাও কিন্তু বারবার পরীক্ষায় এসছে, এটা হচ্ছে 1914 সালে, এটা কিন্তু মনে রাখবেন। এছাড়া বিশেষ পরীক্ষায় একটা প্রশ্ন এসছে, যেমন তেল নুন লকড়ি, এইটা কার মানে এটা এই গ্রন্থটি কার, এরকম কিন্তু পরীক্ষায় এসছে। আপনারা কিন্তু মনে রাখবেন, উনি হচ্ছে গিয়া এটা হচ্ছে প্রমোদ চৌধুরী। এছাড়া আরেকটা কথা ওনার আসে, যেমন স্বশিক্ষিত লোক মাত্র সুশিক্ষিত, এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরেও এসছে। এটা কার কথা? এটা হচ্ছে প্রমোদ চৌধুরী। আপনার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনি হচ্ছে গিয়া চলিত রীতির প্রবর্তক ওনাকে বলা হয়, এটাও কিন্তু বারবার ঘুরে ফিরে এসছে। এরপরে আর ওনাকে মূলত একজন বীরবল নামে ওনাকে ডাকা হয়, তো এটাও মনে রাখবেন, এটাও কিন্তু ঘুরে ফিরে অনেকবার পরীক্ষায় এসছে। তো তাই আপনারা এখানে আমি যে কথাগুলো বলেছি আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন স্টপ করে, এখানে হয়তো বা কিছু আছে কিছু নেই। এরপর এখান দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা কিন্তু অপশন কিন্তু একটু ব্যতিক্রমধর্মী, তো মনে রাখবেন। যেমন দুনিয়া শব্দটি কোন ভাষা থেকে এসছে, এটা কিন্তু উত্তর কিন্তু ফার্সি এবং আরবি দুইটাই। তো আপনি এখান থেকে অত্যন্ত, এখন পরীক্ষায় আসলে আপনি কোনটা উত্তর দিবেন, ফার্সি দিবেন না আরবি দিবেন, এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে আপনি যদি ফার্সি শব্দটা যে প্রথম যদি থেকে থাকে তাহলে উত্তরটা ফার্সি দিবেন, আর যদি আরবিটা প্রথম থাকে তা আরবিটা দিবেন, এভাবে কিন্তু আপনি দিতে পারেন। আর যদি না দেন সেটা আপনার ব্যাপার। তো দুনিয়া শব্দটি এটা যে বাংলা একাডেমি যে ব্যবহারিক বাংলা অভিধান, সেটা কিন্তু সেখানে উত্তর দিয়েছে এই ফার্সি, আর যেটা আধুনিক বাংলা অভিধান সেইটা দিছে আরবি। তো আপনার উত্তর হচ্ছে দুইটি। এখন অপশনে যদি একটা থাকে উত্তর, তাহলে তো সহজই হয়ে গেল। তো মনে রাখবেন, আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঘুরে ফিরে বারবার আসে। এবার এর সাথে আরেকটা প্রশ্ন আমার মনে পড়েছে, বিশেষ পরীক্ষায় এসেছিল, যে গত বিশেষ পরীক্ষায় যেমন আসমান, আসমান শব্দটি কোন ভাষার, এটা হচ্ছে ফার্সি। তো এই রকমের অনেক শব্দ পরীক্ষায় এসে থাকে, তো সেগুলো মনে রাখবেন। যেমন আমি কয়েকটা শব্দ বলে দিচ্ছি। তো ফার্সি থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ঘুরে ফিরে এই প্রশ্নটা বারবার আসে, যেমন এই ফার্সি শব্দ কোনটা, যেমন একটা আছে যেমন আমদানি এবং রফতানি, এই শব্দটা কিন্তু ঘুরে ফিরে আসে। এছাড়া আপনি এখানে মনে রাখতে পারেন কারখানা, কারখানা শব্দটা হচ্ছে ফার্সি। তো আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া দেখেন এখানে ফরাসি শব্দ, গুজরাটি। তো আমি এখান থেকে, এবার হচ্ছে আরবি, এই আরবি থেকে অনেক ঘুরে ফিরে বারবার পরীক্ষায় আসে। তো কয়েকটা শব্দ আমি বলে দিচ্ছি, আপনারা সেটা মনে রাখবেন। আরবি থেকে যে সব প্রশ্নটা বারবার এসে থাকে, যেমন একটা শব্দ আছে, যেমন শব্দটা আপনার আদালত। এই আদালত হচ্ছে কি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আদালত কোন ভাষার শব্দ, এটা হচ্ছে আরবি, মনে রাখবেন। এছাড়া বারবার পরীক্ষা আসে যে কলম, কলম কোন ভাষার শব্দ, তো এটাও মনে রাখবেন। এছাড়া আপনার আরেকটা শব্দ যেমন আইন, আইন কোন ভাষার শব্দ, আইন কোন ভাষার শব্দ আপনি জানেন, বলেন কোনটা। তো মনে করার চেষ্টা করেন, আইন হচ্ছে ফার্সি শব্দ, কিন্তু আদালত হচ্ছে
আরবি শব্দ। আদালত সম্পর্কিত যত প্রশাসনিক সম্পৃক্ত, যেমন মহকুমা, এই রকমের দোয়াত, এই ধরনের আদালতের সাথে সম্পৃক্ত প্রশাসনিক কাজে যেগুলো ব্যবহার হয়, যে শব্দগুলো, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আরবি শব্দ। আর আইন হচ্ছে একমাত্র ফার্সি শব্দ, এটা কিন্তু মনে রাখবেন। এছাড়া জান্নাত জাহান্নাম, এই জান্নাত জাহান্নাম কিন্তু আরবি শব্দ। নগদ, বাকি, এগুলো হচ্ছে আরবি শব্দ। এখান থেকে মনে রাখবেন। তো এগুলো কিন্তু ঘুরে ফিরে বারবার পরীক্ষায় এসে থাকে। তো এগুলো মনে রাখলে আশা করি আপনাদের জন্য ভালো হবে। আমি আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, যেমন তারিখ। তারিখ কোন ভাষার শব্দ? এটা কিন্তু ঘুরে ফিরে বারবার পরীক্ষায় আসে। তারিখ হচ্ছে, এখান থেকে মনে রাখবেন, আগে যে নবম শ্রেণীর বই ছিল সেখানে তারিখ শব্দটি মূলত ফার্সি দেয়া ছিল, কিন্তু নতুন যে নবম শ্রেণীর বই এসছে সেখানে হচ্ছে তারিখ শব্দটি আরবি দেয়া আছে। আপনি এখান থেকে আপনাদের যে কথাটা বলে দিব আমি, যদি বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসে যে তারিখ শব্দটি কোনটি, তাহলে আগের নবম শ্রেণীর বইতে যেহেতু সেটা আরবি ছিল, দুঃখিত, ফার্সি ছিল, সেটা উত্তর দিবেন না, দিবেন আরবি, কেননা নতুন বই ফলো করে বিশেষ পরীক্ষায় প্রশ্ন করা হয়ে থাকে। এছাড়াও যদি অন্য পরীক্ষায় আপনি উত্তরটা অবশ্যই আরবি দেবেন, কেননা নতুন বইতে আরবি দেওয়া হয়েছে, তো এটা আপনি ফলো করবেন। এরপর দেখেন যে এই গুজরাটি থেকে একটা প্রশ্ন এতবার এসছে যে অগণিত, এর কোনো সীমানা নাই। যেমন হরতাল, হরতাল শব্দটি কিন্তু বারবার অনেকবার এসছে, কতবার এসছে কিন্তু এর কোনো সীমা নেই, সংখ্যা নেই, অনেকবার। এই হরতাল শব্দটি হচ্ছে গুজরাটি শব্দ। এরপর হচ্ছে আপনাদের ফার্সি থেকে কয়েকটা শব্দ পরীক্ষায় বারবার এসে থাকে, যেমন আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার একটা প্রশ্ন, কুপন। কুপন, এই কুপন, এই কুপন শব্দটি কতবার যে এসছে, এর কোনো মানে আমি কি বলবো, অনেকবার এসছে পরীক্ষা। তো আপনাদের এই কুপন শব্দটি মনে রাখুন, কার্তুজ, কুপন, এই শব্দগুলো হচ্ছে কি আপনার ফরাসি শব্দ। এছাড়া পরীক্ষায় কিছু আপনাদের কথা বলে দিচ্ছি যেখান থেকে পরীক্ষায় বারবার এসে থাকে, যেমন ইস্কাটন, টেক্কা, হরতন, রুইতন, এই ধরনের কিন্তু প্রশ্ন কথাগুলো এসে থাকে বারবার, কতবার এসছে কোনো সংখ্যা নেই। তো আপনি এগুলো মনে রাখবেন। এগুলো কী শব্দ বলুন? এগুলো কী শব্দ? হচ্ছে ওলন্দাজ শব্দ। যাই হোক, আমি কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক বিষয়ে আপনাদের আলোচনা করে দিলাম, মনে রাখবেন এগুলো। তো এই রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে দিলাম। আমি আরেকটা কথা আমার মনে পড়েছে, যেমন লুঙ্গি। লুঙ্গি কোন ভাষার শব্দ? এটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসে, এটা হচ্ছে বার্মি, মানে মিয়ানমারের শব্দ। মায়ানমার বা মিয়ানমার যেটা বলেন, সে বার্মিজ শব্দ। এছাড়া আরেকটা কথা হচ্ছে, যেমন চা বা চিনি, বারবার ঘুরে ফিরে এসছে। চিনি বা চা, এটা কোন ভাষার শব্দ? এটা হচ্ছে চীন বা চায়না। চীনের শব্দ হচ্ছে গিয়া চা বা চিনি। আরেকটা কথা আমার মনে পড়েছে, যেমন রিক্সা। রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা কিন্তু বারবার পরীক্ষা এসছে, রিক্সা হচ্ছে জাপানি শব্দ। যাই হোক, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা মনে রাখবেন। যাই হোক, এরপরে আমি অন্য কথা আলোচনা করছি, অন্য প্রশ্ন দিকে যাচ্ছি। এবার হচ্ছে গিরি সংকট শব্দের অর্থ কী? গিরি সংকট শব্দের অর্থে গিরি সংকট হচ্ছে পার্বত্য বন্ধুরতা, এইটাই হবে গিরি সংকট। এই গিরি হচ্ছে, গিরি শব্দ মূল হচ্ছে পর্বত, তাই সংকট, সেখানে পর্বতে যদি সংকট হয় মানে বন্ধুরতা, মানে সেখানে খারাপ অবস্থা। দেখি তো একটু উত্তর, হ্যাঁ, পার্বত্য বন্ধুরতা। যাই হোক, আপনারা এখান থেকে আরেকটা আমি প্রশ্ন এখানে দিচ্ছি, কয় দিগু জ ন, এই কুজন শব্দের অর্থ কী? আবার আরেকটা কথা আছে, কস্কর কু জ ন, কুজন। এইখান থেকে ঘুরে ফিরে এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে কয় দিগু আর রস্যুকর, এই কুজন মানে কি? এই কুজন আর এই কুজন, এই কু দেখেন, খারাপ মনে রাখবেন, কুক্ষত বলে না, তাহলে কুজন হলে এলে খারাপ, খারাপ কিছু, মন্দ বোঝাবে। আর এই কয় দিকর কু জন, এই কুজন হচ্ছে গিয়া, এই কুজন হচ্ছে পাখির ডাক। এটা কিন্তু মনে রাখবেন, পরীক্ষায় বারবার ঘুরে ফিরে এসছে, এটা মনে রাখবেন। আরেকটা কথা দেখেন, বিশেষ পরীক্ষায় বারবার ঘুরে ফিরে এসছে, রস্যু প র দ, উপরোধ। এই উপরোধ, আপনার এই উপরোধ শব্দের অর্থ কী? এই উপরোধ শব্দের অর্থ মনে রাখবেন। এই উপরোধ শব্দের অর্থ কী? এই উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ, মনে রাখবেন। এটা কিন্তু ঘুরে ফিরে বারবার পরীক্ষা এসছে, আর বিশেষ পরীক্ষায় তো এসছে। এরপরে বিশেষ পরীক্ষা সহ অনেক পরীক্ষায় যেমন একটা প্রশ্ন আছে, সরিয়া ভ র ন, আবরণ। এই আবরণ শব্দের অর্থ কী? এই আবরণ শব্দের অর্থ হচ্ছে কি? অলংকার, মনে রাখবেন। এই আবরণ শব্দের অর্থ হচ্ছে অলংকার।
আরেকটা শব্দ যেমন পরীক্ষায় বারবার এসছে সেটা হচ্ছে আপনার এখানে দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে গিয়া কয় দিকের কি, রয় দিকের রিট ও কিরিট। এই শব্দটা ঘুরে ফিরে এসছে, অনেক পরীক্ষা এসছে। এই কিরিট মানে কি? কিরিট শব্দের অর্থ কি? এই কিরিট মানে কিরিটের সমর্থক আসতে পারে। কিরিট শব্দের অর্থ হচ্ছে কি? এগুলো হচ্ছে গিয়া কিরিট অর্থ হচ্ছে মুকুট, মস্কর মুখ কয়রস্কর কুট ও মুকুট, এটা মনে রাখবেন। এছাড়া আপনার আরেকটা শব্দের অর্থ আছে যেমন পরশ্য। পরশ্য এটা বিশেষ পরীক্ষা এসেছিল। পরশ্য শব্দের অর্থ কি? পরশ্য শব্দের অর্থ কি? পরশ্য মানে হচ্ছে পরশু। পরশ্য শব্দের অর্থ পরশু, এটা কিন্তু মনে রাখবেন, বারবার ঘুরে ফিরে এসছে, এটা পরশ্য শব্দের অর্থ। আরেকটা কথা হচ্ছে যেমন নস্কের নি বয়রে নির্বন্ধ। এই নির্বন্ধ মানে কি? নির্বন্ধ মানে হচ্ছে বিধান। নির্বন্ধ হচ্ছে বিধান, এই বিধান এইটা কিন্তু অনেকবার এসছে। নির্বন্ধ অর্থের শব্দের অর্থ কি? নির্বন্ধ শব্দের অর্থ বিধান। আরেকটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল যেমন বামে তর, বিশেষ পরীক্ষা এসেছিল বামে তর, এটা কিন্তু মনে রাখবেন। বামে তর অর্থ কি? ডান, ডয়কার ডান ও ডান, এটা মনে রাখবেন। বামে তর এটা বিশেষ পরীক্ষা এসেছিল, বামে তর অর্থ ডান। এরকমই মোটামুটি কয়েকটা প্রশ্ন আমাদের বলে দিলাম। তো এগুলো আশা করি মনে রাখবেন এবং পরীক্ষায় উপকৃত হবেন। যেমন আরও আছে, যেমন অনিক, অনিক শব্দের অর্থ বা অনিক শব্দের সমার্থক আছে অনদিকে নি অনিক। তো এইগুলো হচ্ছে কি আপনার, অনিক হচ্ছে গিয়া সূর্য। এগুলো ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষা আসে, আমি কয়েকটা আপনাদের বলে দিলাম যাতে আপনারা এগুলো মনে রাখতে পারেন, পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনারা দেখুন এখানে ভূত। ভূত শব্দের বিপরীত শব্দ অর্থ কি? ভূত এই শব্দের এইটা হচ্ছে পেতনি টিতনি, এবার মনে করবেন না। এই ভূত শব্দের অর্থ মানে হচ্ছে আপনার বিগত মানে আগের কোনো ঘটনা। বিগত ভূত অর্থ মানে অতীতকে বোঝায়। অতীত যদি বোঝায় সেটাকে। আর এই ভূতের বিভৎস শব্দ হচ্ছে কি তাহলে? ভবিষ্যৎ। এটা মনে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখান থেকে বিপরীত শব্দগুলো, আপনার গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ আমি কিছু আপনাদের বলে দিচ্ছি। যেমন একটা শব্দ কতবার যে পরীক্ষা এসেছে, যেমন অর্বাচীন। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কি? এটি কিন্তু কতবার যে ঘুরে ফিরে এসছে এর কোনো হিসাব নেই। তাহলে অর্বাচীন বলেন কি? প্রাচীন। এটা ঘুরে ফিরে অনেকবার এসছে। তারপর আরেকটা শব্দ বিপরীত শব্দ, যেমন আরোহণ শব্দ একটা বিপরীত শব্দ আছে। আরোহণ এইটার আপনার বিপরীত শব্দ কি? যারা পারেন তারা অবশ্যই বলবেন, অবরোহণ। এবার আরেকটা শব্দ বারবার ঘুরে ফিরে আসে, যেমন ঐহিক। ঐহিক শব্দের বিপরীত শব্দ কি? পারত্রিক। তারপরে একটা প্রশ্ন আছে আপনাদের বলে দিচ্ছি, যেমন ক্ষীয়মান। ক্ষীয়মান শব্দের বিপরীত শব্দ কি হবে? বর্তমান। এগুলো আরেকটা বারবার এই যে কোনো পরীক্ষা দিতে গেলেই দেখবেন যে এই প্রশ্নটা অনেক সময় এসে থাকে। যেমন ঘাতক। ঘাতক এইটা অনেক অগণিতবার এসছে। ঘাতক শব্দের বিপরীত শব্দ অর্থ কি? মহাজন। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো আপনারা মনে রাখবেন। তো আশা করি বিপরীত শব্দ সম্পর্কে আপনারা একটা ধারণা নিবেন। আমি যে কটা বলে দিলাম এগুলো তো মনে রাখবেনই। তারপর হচ্ছে আরেকটা বিপরীত শব্দ আপনারা, এটা কিন্তু পরীক্ষা এসেছে, যেমন গৃহী। গৃহী শব্দের বিপরীত শব্দ হচ্ছে সন্ন্যাসী। এরপরে বারবার একটা বিপরীত শব্দ অসংখ্যবার, যেমন বিশেষ পরীক্ষা এসেছিল, এটা হচ্ছে জঙ্গম। এই জঙ্গম আপনার এটা বারবার পরীক্ষা এসেছে। জঙ্গম এর বিপরীত শব্দ কি? স্থাবর। অনেকবার এসছে, এটা মনে রাখবেন। আশা করি আপনি উপকৃত হবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আমি যেহেতু বিপরীত শব্দ, একটা প্রশ্ন আছে সংশয়। এই শব্দটা থেকে আপনার বিশেষ পরীক্ষায়, দুঃখিত বানানটা একটু এই শব্দটা থেকে বিশেষ পরীক্ষা সহ কতবার অন্য পরীক্ষা এসে কতবার এসছে বিপরীত শব্দ থেকে, এর কোনো হিসাব নেই। তো হচ্ছে সংশয় শব্দের বিপরীত হচ্ছে কি? প্রত্যয়। এগুলো মনে রাখবেন, সংশয় প্রত্যয়। এবার হচ্ছে আরেকটা শব্দ বারবার এসে থাকবেন, যেমন উগ্র, সৌম্য। সৌম্য থাকে অনেক সময়, সৌম্য থেকে বিপরীত শব্দ হবে উগ্র, আবার আসে উগ্র, উগ্র থেকে সৌম্য। তো এই রকমের প্রশ্ন কিন্তু অনেক সময় আসে। আরেকটা বিশেষ পরীক্ষায় প্রশ্ন এসেছিল, যেমন আপনি যদি প্রশ্ন ব্যাংক পড়ে থাকেন পাবেন, যেমন হৃষ্ট পুষ্ট। হ্যাঁ, হৃষ্ট এবং পুষ্ট এটা কি সমর্থক শব্দ না বিপরীত শব্দ? এটা কিন্তু ঘুরে ফিরে এখান থেকেই এসছে। তো আপনার এটা হচ্ছে গিয়া সমর্থক। হৃষ্টপুষ্ট এটা হচ্ছে সমর্থক শব্দ।
হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। এইটা কিন্তু পরীক্ষা আসে, কিন্তু ওটা কিন্তু সমর্থক শব্দ, হৃষ্টপুষ্ট সমর্থক শব্দ। তারপরে আপনাদের বললাম আরেকটা বিশেষ পরীক্ষা এসেছিল বিপরীত শব্দ থেকে তাপ। এইটা কিন্তু এই গত এই কিছুদিন আগে একটা পরীক্ষা গেছে, সেখানে আমি দেখেছি। যেমন এটা হচ্ছে মনে হয় সম্ভবত নিবন্ধন পরীক্ষা এসেছিল, গত নিবন্ধন পরীক্ষা আমার যতদূর মনে পড়ে। যেমন তাপ শব্দের বিপরীত শব্দ কি? তাপ শব্দের বিপরীত শব্দ হচ্ছে গিয়া সত্য। তো এইটা কিন্তু ওখানে অপশনে কিন্তু তাপের শীতল থাকে, উত্তল থাকে, হিম। মনে হচ্ছে যেন তাপের বিপরীতে যে শীতল হতে পারে, কিন্তু তাপে হচ্ছে গিয়ে সত্য। যেমন তাপে ত আছে, তাপের বানানে ত আছে, সত্য বানানে ত আছে। আপনার এইভাবে মনে রাখতে পারেন, দ্বিতীয় শব্দে ত আছে, তাপ সত্য, তাপ সত্য, সত্য প্রবাহ বলে না, যেমন অনেক সময় এইটা মনে রাখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার এসে থাকে। আরেকটা বিপরীত শব্দ আপনারা পাবেন পড়তে গিয়ে, দেখবেন যেমন যেমন উৎকর্ষ, অপকর্ষ, হ্যাঁ, এগুলো আকুঞ্চন, প্রসারণ। তো এগুলো মনে রাখবেন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। এবার হচ্ছে উৎক্ষিপ্ত শব্দে উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উৎক্ষিপ্ত মানে হচ্ছে ঊর্ধ্বে, এটা হচ্ছে উৎক্ষিপ্ত হচ্ছে ঊর্ধ্বে। এই উপসর্গ থেকে অনেকগুলো প্রশ্ন এসে থাকে এইরকমে। ইতিপূর্বে আপনাদের বলেছিলাম যে যেমন অপমান, কোন শব্দে ব্যবহৃত হয়েছে? বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়া পরাকাষ্ঠা, পরাকাষ্ঠায় পরা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পরা হচ্ছে আতিশয্য। এরকম কিন্তু আমি বলেছিলাম আপনাদের, ইতিপূর্বেই আমি এরকম বলেছিলাম। তারপর হচ্ছে অনুশোচনা, অনুশোচনার অনু কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বা এগুলো কিন্তু আমি বলেছিলাম। তো এই অনু হচ্ছে গিয়ে পশ্চাৎ। এখান থেকে তাহলে এই যে উপসর্গের অর্থ আছে, এখান থেকে দুই একটা প্রশ্ন এভাবে এসে থাকে। আরেকটা বলেছিলাম যেমন উপকূল, উপকণ্ঠ, এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। এখানে কোন অর্থে ব্যবহৃত হয়? এটা হচ্ছে সামীপ্য। এগুলো কিন্তু উপসর্গ, বুঝতে পেরেছেন? যেটা শব্দের পূর্বে বসে সেগুলোকে বলা হয় উপসর্গ, আর শব্দের পরে যেটা বসে সেটা হচ্ছে কিয়া বলেন, সেটা হচ্ছে প্রত্যয়। তারপর বলেছিলাম যেমন পাতিহাস, এই পাতি কোন অর্থে ব্যবহৃত হয়? পাতি নেতা, এটা দ্বারা মনে রাখতে পারেন। পাতি নেতা, নেতার পূর্বে যদি পাতি, তাহলে এই পাতি কোন অর্থে? পাতি হচ্ছে ক্ষুদ্র। এবার হচ্ছে অনেক সময় পরীক্ষায় এসছে বারবার, যেমন ব্যাকরণ থেকে রাম ছাগল, রাম ছাগলের রাম কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এই রাম হচ্ছে বড় অর্থে ব্যবহৃত হয়েছে। এবার বিশেষ পরীক্ষা একটা এসেছিল যেমন আলুনি, আলুনি, এই আলুনিতে এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এই যে দ্বারা এখানে অভাব বোঝানো হয়েছে। তাই এগুলো কিন্তু মনে রাখবেন, কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে বারবার আসে, আশা করি উপকৃত হবেন। তারপরে আরেকটা প্রশ্ন বিশেষ পরীক্ষা এসেছে যেমন হাবাতে, এইটা অন্যান্য পরীক্ষায় যে কতবার এসেছে এর হিসাব নেই। হাবাতে, এই ভাতে, এই কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এইটা কিন্তু হচ্ছে গিয়া আপনার অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। বারবার ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষায় এসছে, এই উপসর্গগুলো মনে রাখবেন। এবার হচ্ছে এক যে, গোটা, কোনো এক, এগুলো শব্দের আগে বসে কি অর্থ প্রকাশ করে? এটা হচ্ছে গিয়া, এটা অপশন দেখুন, এটা হচ্ছে বিশেষ অর্থে নির্দিষ্টতা প্রকাশ করে। যেমন গোটা ছয়েক আমাকে কলম দাও, গোটা ছয়েক এরকম বলে, গোটা ছয়েক পান দাও এরকম বলে, তাহলে এগুলো হচ্ছে বিশেষ অর্থে নির্দিষ্টতা বোঝায়। আচ্ছা, একটা বিষয় আমি এখানে লক্ষ্য করেছি, যেমন এক যে, গোটা এক, এখানে যে উত্তরটা আমি বলেছি দেখেন, এক যে, এক, কোন এক যে, কোনো এক, গোটা। যেমন গোটা দিয়ে অনেক সময় বলা হয় গোটা সাতেক আম দাও। এখন গোটা সাতেক যদি আমের কথা বলা হয়, গোটা ছয়েক পান দাও, এখন কয়টা পানের কথা বলেছে? এখানে কি বলা হয়েছে? বলা হয় নাই। তো এই গোটা শব্দের আগে বসে। আর এই এক, তারপরে এক যে ছিল মুচি, বা এক যে ছিল কোনো এক, কোনো এক মানে বলেছে, এখন কোনো নির্দিষ্ট করে বলেছে? কাউকে নির্দিষ্ট করে বলেনি। তো তো এই দেখেন যে গোটা, এই শব্দটা আগে বসে, এটা সবসময় অনির্দিষ্টতা বোঝায়। তাহলে উত্তরটা ওখানে ভুল আছে, উত্তর হবে অনির্দিষ্টতা, বিশেষ অর্থে অনির্দিষ্টতা। আমার যতদূর জানা মতে এই গোটা দ্বারা, গোটা ছয়েক পান দাও, গোটা সাতেক আম দাও, এরপরে গোটা দ্বারা আরও কিছু বলা, গোটা দুই কমলা লেবু দাও, হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়া আপনার
অবশ্যই এগুলো অনির্দিষ্টতা প্রকাশ করবে, অবশ্যই অনির্দিষ্টতা প্রকাশ করবে। গোটা দ্বারা কোনটাকে বলেছে তা তো বলে নাই, কোনো এককে বলে নাই, তাহলে অবশ্যই অনির্দিষ্টতা হবে। এখানে উত্তরে ভুল আছে, উত্তর এখানে ভুল আছে, এটা মনে রাখবেন। তারপর এখানে কোনো শব্দের সাথে যদি লেখা থাকে দুইখানা, এখান থেকে আমি একটু বলে দিচ্ছি, দুইখানা আম দাও, পাঁচখানা বই দাও, ছয়খানা বই দাও, তাহলে কি এই ছয়খানা বই দাও, একখানা বই দাও, তো খানা বলে দিয়া বা দুইখানি বই দাও, এই খানাখানি দিয়ে কিন্তু একটা নির্দিষ্ট করে দিল যে একখানা বই দাও, তাহলে একটা বই চেয়েছে, অবশ্যই এটা নির্দিষ্ট করে বলা হয়ে গেছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে আসতে পারে। তো এইখান থেকে পরীক্ষা আসে, তো এটা মনে রাখবেন। আমি যে বিষয়টা এখানে আলোকপাত করে দিলাম, এগুলোকে মূলত বলা হয় পদাশ্রিত নির্দেশক। এগুলোকে কি বলা হয়? পদাশ্রিত নির্দেশক। এক কথায় আর্টিকেলের যে ব্যবহারগুলো ওই রকমের, বুঝতে পেরেছেন? এবার হচ্ছে জমি থেকে ফসল পাই বাক্যটিতে কোন অর্থে অপাদান কারক ব্যবহৃত হয়েছে? আমরা এই অপাদান কারক সম্পর্কে একটু বলি। অপাদান হচ্ছে গিয়া কোনো কিছু থেকে উৎপন্ন, বিচ্যুত, রক্ষিত, গৃহীত, জাত, হ্যাঁ, এরপর হচ্ছে ভয়, এই শব্দগুলো যদি থাকে সেগুলো হচ্ছে গিয়া আপনার অপাদান কারক। কোনো কিছু থেকে, তারপর জমি থেকে ফসল পাই, এই দেখেন থেকে পাই, কি পাই, কোথা থেকে, একটা থেকে ফসল পাই, তাই ফসল পেলে আমাদের, তাহলে এই থেকে, এখন এটা দা কী অর্থে ব্যবহৃত হয়েছে? অর্থ হচ্ছে জাত, তার কারণ জমি থেকে ফসল পাই, জমি থেকে কি পাই, পাই ফসল পাই, ফসল যদি পাই তাহলে অবশ্যই জাত, জাত, এইটা ফসল মানে হচ্ছে জাত। তো এখান থেকে আমার যেমন রেলটি স্টেশন থেকে রেলটি ছাড়া হয়েছে, তাহলে স্টেশন থেকে রেলটি, কারণ কোনো জায়গা থেকে যদি ছাড়া হয় তাহলে এইটা কোন কারক? অপাদান করে। এগুলো মনে রাখবেন। এগুলো যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়, তো এটা হচ্ছে গিয়া এই যে ডর, ভয়, এগুলো যদি থাকে সেটা হচ্ছে অপাদান করক। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঘুরে ফিরে এই যে আমি কথাগুলো বললাম এখান থেকে কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো আপনাদের আরেকটা কথা বলে দিচ্ছি, যেমন জমি থেকে ফসল পাই, এই এই প্রশ্নটা একদম নবম শ্রেণীর যে একটা ব্যাকরণ বই আছে, টেক্সট বই অনেক আগের, সেই বইটা থেকে একদম হুবহু একদম প্রশ্ন এসছে। তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আরেকটা প্রশ্ন এখান থেকে অপাদানকারক যখন বলেছি, যেমন মেঘ থেকে বৃষ্টি পড়ে, মেঘ থেকে বৃষ্টি পড়ে, তাহলে মেঘ থেকে, এই যে থেকে, এইটা কিন্তু বিচ্যুত, এটা বিচ্যুত, তাই বিচ্যুত হয়ে গেছে, তাহলে এইটা হচ্ছে মেঘ থেকে বৃষ্টি পড়ে বিচ্যুত হচ্ছে, তাহলে এই যে থেকে, আমি একটু আগে বলেছিলাম কোনো কিছু থেকে, তাহলে এই যে বিচ্যুত হয়েছে, এই বিচ্যুত হওয়াটা এটা হচ্ছে অপাদান কারক। এরপর আছে দেখেন গৃহীত, এই গৃহীত থেকে একটা আমরা কি বলতে পারি, যেমন দুধ থেকে দই হয়, তাহলে দুধ থেকে গৃহীত হয়েছে, কি হয়েছে? দধি গৃহীত হয়েছে, তো এটা কিন্তু মনে রাখতে পারেন। এবার হচ্ছে রক্ষিত, কিন্তু একটা প্রশ্ন আমরা মনে রাখতে পারি, রক্ষিত, রক্ষিত মানে কি? রক্ষা করার মতন, তাহলে বিপদ থেকে বাঁচাও, বা কোনো আমাকে আরও কোনো যে কোনো কিছু থেকে বাঁচাতে পারে, এরকমই রক্ষিত, বিপদ থেকে বাঁচাও, এটা কিন্তু বলা যেতে পারে। তো এই জাত থেকে আমরা আলোচনা করলাম, জাত থেকে আপনাদের তো বললাম যে কি, যে এইটা জমি থেকে ফসল পাই, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপাদান কারক থেকে ঘুরে ফিরে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। আমি যে কথাগুলো বলেছি আপনি সেটা মনে রাখলে আপনি পরীক্ষায় এখান থেকে 1 মার্কস অবশ্যই পাবেন আসলে। এরপরে সামনে যাই, কারক থেকে প্রশ্ন অন্য কোনোটা আসলে আমি সেখান থেকে আর একটু বিস্তারিত বলে দেবো, যেহেতু এখানে অপাদান কারক এসছে আমি অপাদান কারকটা বিস্তারিত বলে দিলাম, এরপর অন্য কারক আসলে সেটা সম্পর্কে আমি বলে দেব। এরপর দেখেন, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, পঙ্গুক্তিরে কান্তার শব্দের অর্থ কী? দেখেন কান্তার এই শব্দটার অর্থ হচ্ছে গিয়ে, এখানে দেখেন, এবার হচ্ছে দুর্গম, এই গিরি হচ্ছে গিয়া পর্বত, আর এই কান্তার হচ্ছে গিয়ে তাহলে কি? জঙ্গল। এটা মনে ধরো, দুর্গম হচ্ছে পর্বত আর এই কান্তার হচ্ছে গিয়া জঙ্গল। তো এখানে দেখেন আচ্ছা এরকম, হ্যাঁ এই যে বন জঙ্গল, তো এটা এখান থেকে মনে রাখবেন। আচ্ছা, এবার দেখেন যে এখানে গিরি, এই গিরি শব্দের আমরা কয়েকটা শব্দ জেনে নিচ্ছি। গিরি হচ্ছে পর্বত, আর তাহলে পর্বত তো আমরা একটা জানি, তো আর কি হতে পারে? আরও হতে পারে পর্বতের সমর্থক শব্দ কি হতে পারে? যেমন পাহাড়, পাহাড় বলতে পারি। আর ওখান থেকে বারবার ঘুরে ফিরে কিছু শব্দ আসে এই পর্বতের সমর্থক, যেমন অদ্রি, যেমন এখানে আমি লিখে দিচ্ছি আপনাদের, এই যে অদ্রি, এই ঘুরে ফিরে এটা কিন্তু আসে এই পাহাড়, এই গিরির সমর্থক শব্দ।
এছাড়া আসে যেমন শৈল, এটা কিন্তু ঘুরে ফিরে অনেক পরীক্ষা এসছে, এটা কিন্তু মনে রাখবেন। এছাড়া আরেকটা শব্দ আপনারা মনে রাখতে পারেন, যেমন অচল। অচল এই শব্দটা কিন্তু ঘুরে ফিরে অনেক পরীক্ষায় এসছে, অনেক 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 সমর্থক শব্দ এই অপশনে দিয়ে দেয় এগুলো। তো এগুলো মনে রাখবেন যে এইরকম দিয়ে দেয় যে কোনটা পাহাড়ের সমর্থক, এইটা আসে, নতুবা এইটা আসে, নাইলে এইটা আসে। পাহাড় পর্বত আসলে তো আরেকটা পারবেনই। আরেকটা শব্দ আপনারা মনে রাখতে পারেন, যেমন মহিধর। মহি, হ্যাঁ, হইতে গেলে মহি ধর, এই শব্দটা কিন্তু ঘুরে ফিরে এটাও কিন্তু বারবার আসে। তো এটা কিন্তু আপনারা মনে রাখবেন। আপনাদের মূলত গুরুত্বপূর্ণ কিছু পাহাড়ের সমর্থক শব্দ বলে দিলাম। এরপর হচ্ছে গিয়ে দেখেন কান্তার। কান্তার কি? বন জঙ্গল। তার জঙ্গল সম্পর্কে আমি কয়েকটা শব্দ আপনাদের বলার চেষ্টা করছি। যেমন একটা প্রশ্ন এসেছিল, যেমন এই কান্তার থেকে, যেমন এনএসআই পরীক্ষায় এসেছিল, আমার মনে আছে, এনএসআই বিজন, বয়স্কের বিজন, বিজন, এই বিজন শব্দের অর্থ হচ্ছে কি এই কান্তার। এমন কঠিন প্রশ্ন দিয়েছে। আরেকটা শব্দ আছে যেমন আপনার বিপিন, বিজন থেকে বিপিন, বিপিন এই কিন্তু আসে ঘুরে ফিরে, এই কঠিন দিলে আপনাদের এরকমই দিয়ে থাকে। তাহলে এই হচ্ছে বিপিন, এ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো কিন্তু কঠিন দিলে এরকমই শব্দ দিয়ে দেয়। তো আপনারা এগুলো কিন্তু মনে রাখবেন। এবার হচ্ছে গিয়ে আরেকটা কানন। কানন তো সবাই জানেন, কানন, এই কানন হচ্ছে গিয়ে জঙ্গল, এই কানন হচ্ছে জঙ্গল। তো এগুলো মনে রাখবেন। আর জঙ্গল আসলে তো জঙ্গল পারবেন। তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শব্দ আমি আপনাদের বলে দিলাম, যেগুলো এই জঙ্গল থেকে এসে থাকে। এরপর দেখেন আমি আরেকটা কয়েকটা শব্দ বলছি, যেমন নদী। এই যে এখানে অপশন আছে নদী, তাই নদী থেকে আমি কয়েকটা শব্দ বলার চেষ্টা করছি। আমি লিখে দিচ্ছি না, বলে দিচ্ছি। যেমন পরীক্ষায় বিভিন্ন সময় এসছে, যেমন আসে তরঙ্গিনী বা শৈবলিনী। এরপরে আসে পরীক্ষায়, এই বিশেষ পরীক্ষায় এসেছিল গিরি নিঃস্রাব, গিরি নিঃস্রাব, এটি বিশেষ পরীক্ষা এসেছিল, এই নদীর সমর্থক শব্দ এটা। এরপর হচ্ছে বিশেষ পরীক্ষা, ওইটার সাথে আরেকটা শব্দ এসেছিল নির্জরণী। আরেকটা এসেছিল আমার যতদূর মনে পড়ে, তা হচ্ছে তরঙ্গিনী হয়তো বা, দুঃখিত, স্রোচ্ছনী, স্রোচ্ছতী বা স্রোচ্ছিনী, এরকম একটা শব্দ এসছিল। তাহলে নদীর তো আমরা জানি তটিনী। এটা এই যে আমি যে কটা শব্দ বলে দিলাম, এগুলো কিন্তু নদীর সমর্থক শব্দ। আপনি একটু মনে করে পড়ার চেষ্টা করবেন, তো দেখা যাবে যে আপনি পরীক্ষায় অবশ্যই ভালো করবেন। এরপর দেখেন আমি আরেকটা শব্দ, এখানে আকাশ। আকাশ থেকে আপনারা সবাই জানেন আকাশের সমর্থক শব্দ কি? গগন। গগন ছোটকাল থেকেই আমরা পড়ে এসেছি। আকাশের সমর্থক শব্দ হচ্ছে গগন। হ্যাঁ, গগন তলে, এরকম একটা ছিল কবিতা, যাই হোক ওটা বলতে যাচ্ছি না। এরপরে এখান থেকে এই আকাশ থেকে একটা শব্দ বারবার এসেছে, যে অম্বর, ময়বম্ব অম্বর, এটা হচ্ছে আকাশ, অম্বর আকাশ। তারপর হচ্ছে গগন তো আমরা জানি, এটি কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে এইখান থেকে প্রশ্ন এসে থাকে, তো আপনারা মনে রাখবেন। তারপরে আরেকটা প্রশ্ন আপনারা এই আকাশ থেকে মনে রাখতে পারেন, পরীক্ষায় আসছে বারবার, সেটা হচ্ছে আরেকটা শব্দ অন্তরিক্ষ। অন্তরিক্ষ মানে এটা হচ্ছে আকাশ। তো আমি কয়েকটা প্রশ্ন আপনাদের মনে বলে দেওয়ার চেষ্টা করলাম। এবার রাস্তা তো আপনারা জানেন, রাস্তা মানে কি? রাস্তা অনেক সময় লেখা থাকে, রাস্তার পাশে আমরা দেখেছি সরণি লেখা থাকে, দেখছেন? তো সরণি এগুলো হচ্ছে গিয়া আর রাস্তার একটা সমর্থক শব্দ। এরপরে হচ্ছে গিয়ে আপনারা দেখেন রাস্তার পাশে সড়ক, এগুলো হচ্ছে সমর্থক শব্দ। তো এগুলো এর বাইরে অনেক সময় বেশি দেয় না। চত্বর, এটা দেওয়া যায়, চত্বর সমর্থক শব্দ। যাই হোক, সড়ক, রাস্তা, এগুলো মনে রাখবেন। রাস্তার সমর্থক সড়ক, এগুলো রাস্তার পাশে আমরা লেখা দেখে থাকি, এগুলো মনে রাখবেন। রাস্তা, সড়ক, সরণি, হ্যাঁ, আরেকটা নির্গমন, এগুলো মনে রাখবেন। ধন্যবাদ। এরপর আমরা পরবর্তীতে এসে যাচ্ছি, দেখি। যাই হোক, আপনাদের আর কিছু কথা বলে দিচ্ছি। যখন বিভিন্ন পরীক্ষায় যে সমর্থক শব্দগুলো বেশি আসে, যেমন আপনার সাগর থেকে বারবার প্রশ্ন আসে, সমুদ্র বা সাগর। যেমন এটা বারবার, যেমন জলধির সমর্থক শব্দ কি? তারপর আছে সিন্ধু, সমর্থক শব্দ কি? উদধি, অর্ণব, পাথার, এই ধরনের কথা থেকে আপনার এই সমর্থক শব্দ বিভিন্ন বিশেষ পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষায় আসে, বারবার আসে। তারপর পৃথিবীর সমর্থক শব্দ কি? আপনারা অনেকেই জানেন এগুলো সমর্থক শব্দ। যেমন অদিতি একটা শব্দ আছে পৃথিবী থেকে, যেটা কিন্তু বারবার পরীক্ষা এসছে। অদিতি শব্দ, এটা হচ্ছে গিয়া পৃথিবী। তো এই মেদিনী, অদিতি, মেদিনী।
আর এছাড়া ধরিত্রী, বসুন্ধরা, ধরণী এগুলো আসলে তো আপনারা পাবেন। অবনী, অবনী এটা কিন্তু বারবার এসছে। অবনী সব বিভিন্ন বিশেষ পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় বারবার এসছে। অবনী শব্দের মূলত সমর্থক শব্দ কি? এটা হচ্ছে পৃথিবী। এরপরে হচ্ছে গিয়ে আপনার মেন্টাল এবিলিটি, বিসিএস এর একটা মেন্টাল এবিলিটিতে আমি দেখেছি যে আপনার আহ, দোকানের কয়েকটা সমর্থন শব্দ এসেছে, যেমন দোকানের শব্দ বিপণী, তারপর হচ্ছে যেটা আপন, আপন শব্দের এটা হচ্ছে দোকান। তো এগুলো কিন্তু এসছে। এরপর কিন্তু বিশেষ পরীক্ষায় চক্ষু থেকে বারবার প্রশ্ন আসে। অন্যান্য পরীক্ষায় বারবার এখান থেকে প্রশ্ন আসে, যেমন চক্ষুর শব্দ থেকে একটা শব্দ বারবার এসছে যে অক্ষি, অক্ষি। নয়ন তো আপনারা পারবেন। তো এগুলো হচ্ছে গিয়ে বারবার এসে থাকে। চন্দ্র থেকে কিন্তু বারবার প্রশ্ন এসছে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায়। তাই চন্দ্র থেকে মনে রাখতে পারেন। একটা শব্দ কিন্তু বারবার পরীক্ষা এসেছে, যেমন সুধাংশু, সুধাংশু এটা হচ্ছে কি চন্দ্র। আবার আরেকটা শব্দ এসছে যে নিচের কোনটি সমর্থক শব্দ না, যে যেমন প্রেমাংশু বা প্রেমাংশু না, প্রেমাংশু মেবি, হ্যাঁ প্রেমাংশু। এই প্রেমাংশু কিন্তু চন্দ্রের সমর্থক না, এটা কিন্তু মনে রাখবেন, বিভিন্ন বইতে দেয়া আছে প্রেমাংশু। এই প্রেমাংশু কিন্তু সুধাংশ, আপনার সুধাংশু হচ্ছে আপনার চন্দ্রের সমর্থক, কিন্তু প্রেমাংশু হচ্ছে গিয়া চন্দ্রের সমর্থক শব্দ নয়। এরপর হচ্ছে গিয়া আবার এখানে থেকে প্রশ্ন আসে, যেমন আপনারা যেমন শশাঙ্ক বা সুধাকর। আর বিশেষ করে এইগুলো কিন্তু ঘুরে ফিরে বারবার চন্দ্র, চাঁদ এগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। আর ঘোড়া থেকে আপনার মাঝে মধ্যে প্রশ্ন আসে। অনেক সময় অনেক প্রশ্ন আমি দেখেছি, যেমন তুরঙ্গ, তুরঙ্গ। আচ্ছা, এই তুরঙ্গ আর একটা হচ্ছে মাতঙ্গ, মাতঙ্গ, তুরঙ্গ মাতঙ্গ। এই তুরঙ্গ হচ্ছে গিয়া ঘোড়া, আর মাতঙ্গ হচ্ছে গিয়া হাতি। আমি আপনাদের একটু এই কনফিউশন প্রশ্ন একটু মনে করে দিলাম। তুরঙ্গ কি? তুরঙ্গ হচ্ছে ঘোড়া, আর মাতঙ্গ হচ্ছে গিয়া হাতি। এখন হাতির কথা যখন আসলো, তখন হাতি সম্পর্কে একটু সমর্থক শব্দ জেনে নেওয়া যাক। যেমন হাতির শব্দ হচ্ছে তুরক, তুরক, তুরক হচ্ছে গিয়া এটা হাতি, হাতি। না 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 দুঃখিত, তুরক হচ্ছে ঘোড়া। আপনার তুরক শব্দটার অর্থ হচ্ছে ঘোড়া। আর হাতির কিছু শব্দ হচ্ছে হাতি, যেমন আমরা জানি ঐরাবত, ঐরাবত তো সবাই জানি। তারপর হচ্ছে হস্তি, এগুলো আমরা জানি। তারপরে হচ্ছে কুঞ্জর, এই কুঞ্জর কিন্তু হাতির একটা সমর্থক শব্দ আছে, আপনারা এটা কিন্তু মনে রাখতে পারবেন। হাতির সমর্থক শব্দ কিন্তু আছে, এটা পরীক্ষায় এসছে। আর আরেকটা প্রশ্ন কিন্তু আমার যেটা মাথায় এসছে, যেমন না সাপ থেকে, সাপ বা সর্প, এখান থেকে বিশেষ পরীক্ষায় বর্ণনা পরীক্ষায় বারবার প্রশ্ন এসছে সমর্থক শব্দ থেকে। তাই সাপে যেমন সর্প আছে, তারপরে তারপর হচ্ছে গিয়ে আপনার আমার যতদূর মনে পড়ছে, যেমন একটা শব্দ সে বুজক, বুজক কিন্তু বারবার এই সাপ থেকে একটা প্রশ্ন এসে থাকে। আর একটা অপশন আছে, যেমন সূর্য থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো এখান থেকেও একটা আপনারা কিছু মনে রাখতে পারেন। সূর্যর সমর্থক শব্দ যেখানে, যেমন আদিত্য, এটা কিন্তু ভাস্কর, রবি, এগুলো কিন্তু বারবার এখান থেকে ঘুরে ফিরে আপনার প্রশ্ন এসে থাকে। যেমন তারপর অনিক, অনিক অর্থ সূর্য, বা অর্ক, অর্ক শব্দটা থেকে কিন্তু বিশেষ পরীক্ষায় অনেকবার, বিশেষ পরীক্ষা না অন্যান্য পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসছে। অর্ক ও অনিক থেকে একটা বিশেষ পরীক্ষায় প্রশ্ন এসেছিল আমার যতদূর মনে পড়ে। তো অন্যান্য পরীক্ষায় এসছে, তো অবশ্যই আপনারা পড়লে পাবেন। অনিক শব্দের অর্থ সূর্য। এই তো মোটামুটি কিছু বিষয় আপনাদের, এই যেহেতু এখানে সমর্থক শব্দ চলে এসছে, আমি সেই জন্য আমি এখান থেকে কিছু আলোচনা করে দিলাম আপনাদের। এবার দেখেন ময়নাতদন্ত শব্দের ময়না কোন ভাষার শব্দ? এটা হচ্ছে গিয়া আপনার ময়না হচ্ছে আরবি শব্দ। খাঁটি বাংলা শব্দ যেমন খোকা, তারপরে এগুলো আপনার গঞ্জ, এগুলো কিন্তু আপনারা জানেন যে খাঁটি বাংলা শব্দ ঘুরে ফিরে এই শব্দগুলো পরীক্ষা থেকে আসে। তাহলে আচ্ছা, আরবি, আরবি শব্দ থেকে আমরা ইতিপূর্বে কতগুলো শব্দ আলোচনা করেছিলাম, যেমন আদালত, আদালত শব্দটা আরবি শব্দ। তারপর হচ্ছে কলম, নগদ, বাকি। এবার হচ্ছে ফার্সি, ফার্সি থেকে আমি বলে দিয়েছিলাম আমদানি, রপ্তানি, এগুলো থেকে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। তারপর একটা শব্দ মনে রাখবেন, আইন, আইন শব্দটা হচ্ছে কি? ফার্সি, এটা কিন্তু মনে রাখবেন। এবার হচ্ছে খাঁটি বাংলা থেকে কিছু পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন আপনার একটু আগে বলেছিলাম ডাগো, ওই গঞ্জ। এরপর হচ্ছে গিয়া, তারপর হচ্ছে ডাগর, তারপরে এই নথ, ডাব, এইগুলো এই সকল শব্দ থেকে এগুলো হচ্ছে খাঁটি বাংলা শব্দ। আরও কয়েকটা শব্দ আপনাদের বলে দিচ্ছি যা পরীক্ষায় বারবার আসে। তা হচ্ছে যেমন আমরা কুল, কুল শব্দটি এটা হচ্ছে গিয়ে খাঁটি বাংলা শব্দ, কুল। তারপর হচ্ছে ঢেকি, তারপর হচ্ছে গিয়ে আপনার গঞ্জ, তারপর হচ্ছে ডাব। এরপরে আপনারা আরও কিছু মনে করেন ডাগর, হ্যাঁ ডাগর শব্দ,
এগুলো কিন্তু তার মধ্যে কিন্তু বারবার পরীক্ষা এসছে গঞ্জ, কুল, এগুলো কিন্তু ডাব, এগুলো টোপর, এগুলো ঢেকি। হ্যাঁ, এরপরে আপনার নতুন সংস্করণে কিন্তু কয়েকটা প্রশ্ন এসছে, যেমন কুড়ি। কুড়ি কথায় কথায় কুড়ি, কুড়ি মানে কি 20, এই কুড়ি হচ্ছে গিয়া খাঁটি বাংলা শব্দ। এবার হচ্ছে গিয়া এগুলো কিন্তু পরীক্ষা এসছে পেট। এই যে পেট হচ্ছে গিয়ে খাঁটি বাংলা শব্দ, এটা নতুন যে সংস্করণ বই হয়েছে সেখানে দিয়েছে। কিন্তু আগে আপনি দেখতে পারবেন আগের নবম শ্রেণীর বইতে পেট হচ্ছে তামিল ভাষা লেখা ছিল। পেটে তামিল ভাষা লেখা ছিল। তারপরে যে চুলা, চুলা হচ্ছে মুন্ডরি ভাষা লেখা ছিল আগে যে নবম শ্রেণী বই ছিল। কিন্তু নতুন সংস্করণে আপনার পেট হচ্ছে খাঁটি বাংলা শব্দ, আর আপনার চুলা হচ্ছে খাঁটি বাংলা শব্দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আপডেট সহ আপনাদের তথ্যটা দিলাম। তো আশা করি বিশেষ পরীক্ষায় আসলে এটা দেশি শব্দ হিসেবেই দিবেন, ঠিক আছে? আর অন্য পরীক্ষা আসলেও আপনারা এই উত্তরটাই দিবেন, কারণ নতুন সংস্করণ যেটা এসছে সেটাই আসল উত্তর। এবার হচ্ছে ক্ষতিপূরণের জন্য প্রদত্ত অর্থাদি এক কথায় প্রকাশ কী হবে? ক্ষতিপূরণ জন্য এটাতে খেসারত, খেসারত দেয় না? ক্ষতিপূরণের জন্য খেসারত কথায় কথায় বলে, সেটা ক্ষতিপূরণের জন্য যে অর্থ দেয় সেটার বলে খেসারত। ব্যক্তি সম্পর্কিত নয় এমন। আচ্ছা, ব্যক্তি যদি হয় তাহলে ব্যক্তিগত, আর ব্যক্তি নয় তাহলে অবশ্যই বস্তুগত। উত্তর সহজ। এবার হচ্ছে বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি? দেখেন ব্যঞ্জনধ্বনির সংখ্যা চাইছে, স্বরধ্বনি চায় নাই। তা ব্যঞ্জনধ্বনির সংখ্যা হচ্ছে 30টি, আর মোট মৌলিক স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি মিলে 37টি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আর এই ব্যঞ্জনবর্ণ কতটি? আপনারা জানেন 39টি। আর স্বরবর্ণ কতটি? 11টি। মোট কতটি? 50টি। এখান থেকে আমি কয়েকটা প্রশ্ন আপনাদের পরীক্ষায় যা আসে, যেমন অর্ধমাত্রা আপনার বর্ণ কয়টি? অর্ধমাত্রা, তারপর পূর্ণমাত্রা, হ্যাঁ পূর্ণমাত্রা, এখন কিন্তু পরীক্ষা আসে। হ্যাঁ, এরপর হচ্ছে মাত্রাহীন, এই তিনটে আমি বলে দিচ্ছি। তাহলে প্রথম হচ্ছে গিয়ে অর্ধমাত্রা হচ্ছে গিয়ে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলে 8টি, মনে রাখবেন। অর্ধমাত্রা হচ্ছে 8টি। এরপর হচ্ছে গিয়া এই মাত্রাহীন থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে। এই মাত্রাহীন বর্ণ কয়টি? স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলে মোট কতটি? 10টি। আর পূর্ণমাত্রা হচ্ছে গিয়া 32টি। এখন এখান থেকে প্রশ্ন আবার আসে, যেমন অর্ধমাত্রায় স্বরবর্ণ কতটি? অর্ধমাত্রায় মাত্রাহীন বর্ণ স্বরবর্ণ কতটি? ব্যঞ্জন বর্ণে আলাদা আলাদা প্রশ্ন আসে। তো আপনারা এখান থেকে অর্ধমাত্রা থেকে মনে রাখবেন, যেমন ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রা হচ্ছে গিয়া 60টি, ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রা 60টি, আর স্বরবর্ণে অর্ধমাত্রা হচ্ছে 1টি। আবার হচ্ছে গিয়া মাত্রাহীন, দেখেন মাত্রাহীন তো মোট বর্ণ হচ্ছে 10টি, তাহলে স্বরবর্ণে কতটি আর ব্যঞ্জন বর্ণে কতটি? স্বরবর্ণে হচ্ছে গিয়ে 4টি, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 6টি। আবার হচ্ছে পূর্ণমাত্রা, এখানে মোট বর্ণ কতটি? 26টি। তাই স্বরবর্ণে কতটি? স্বরবর্ণে হচ্ছে আপনার 6টি, আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে 26টি। 26 আর 6 32। হ্যাঁ, ঠিক আছে। তো এগুলো কিন্তু মনে রাখবেন, আমি কিন্তু মনে করে আপনাদের এই রিলেটেড কয়েকটা প্রশ্ন বলে দিলাম। আর একটা কথা মনেই পড়ে যায়, এই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আসলে, তা স্বরবর্ণের সংক্ষিপ্তকে কি বলা হয়? কার। আর ব্যঞ্জনবর্ণে ফলা। এটি কিন্তু মনে রাখবেন। তাহলে ফলা কয়টি আর কার কয়টি? পরীক্ষা আসে কিন্তু এখানে বারবার আসে। তাই কার হচ্ছে গিয়ে 10টি, আর ফলা 6টি। মোট কয়টি ফলা আর কার মিলে? 16টি। তাহলে কার হচ্ছে 10টি, ফলা হচ্ছে 6টি, মনে রাখবেন। আচ্ছা, এখানে আমি আপনাদের আরেকটা, যেমন বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা, এই রিলেটেড একটা প্রশ্ন আপনাদের মনে করে দিচ্ছি। বিভিন্ন পরীক্ষায় কিন্তু বারবার আসে, যেমন আপনাদের বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? মনে করেন কয়টা? এটা হচ্ছে 25টি। কিন্তু স্বরধ্বনি না লিখে যদি লেখা হয় বর্ণ, বাংলা ভাষায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি, বা বর্ণ কয়টি মোট? তাহলে হচ্ছে গিয়া যৌগিক স্বরবর্ণ হচ্ছে গিয়া 2টি, আর যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। এটা কিন্তু মনে রাখবেন। ধ্বনি হচ্ছে 2টি, যেমন তাকে বলা হয় দ্বিস্বর, যৌগিক স্বর। হ্যাঁ, যেমন ওই আর ও, এইটা হচ্ছে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ। আর যৌগিক স্বরধ্বনি হচ্ছে মোট 25টি, মনে রাখবেন। আরেকটা কথা আপনাদের আমার এইমাত্র মনে পড়েছিল, তা হচ্ছে হ্যাঁ, তার এই দেখেন,
এইটা এবং এই দুইটা বর্ণ লিখছি, দেখেন তো এইটা কি বলা হয়। আর এখানে আমি এই একটা শব্দ লিখলাম, দেখেন এইটাকে বলা হয় কম্পোজার ধ্বনি। আর এই যে দুটি বর্ণ দেখতে পাচ্ছেন, এই দুটিকে বলা হয় কি বলেন? এই দুটিকে বলা হয় তারণজাত ধ্বনি, আর এইটাকে বলা হয় কম্পনজাত ধ্বনি। এখান কিন্তু বারবার এখান থেকে প্রশ্ন আসে, ঘুরে ফিরে, আশা করি মনে রাখবেন। এছাড়া আপনি এখান থেকে মনে রাখতে পারেন অল্পপ্রাণ মহাপ্রাণ কোনগুলো, ঘোষ অঘোষ, এগুলো একটু দেখে নিতে পারেন ভালো প্রস্তুতির জন্য। আমি মোটামুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনাদের বলে দিলাম। যাই হোক, আরেকটা কথা আপনাদের মনে করে দিচ্ছি, যেমন আপনার স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তা মৌলিক স্বরধ্বনি কয়টি বলেন? মৌলিক স্বরধ্বনি হচ্ছে গিয়ে 60টি, আর যৌগিক স্বরধ্বনি হচ্ছে 2টি। আপনাদের একটু আগে বললাম ওই আর ও। আর মৌলিক স্বরধ্বনি হচ্ছে গিয়ে 60টি, যেমন অ, আ, ই, উ, তারপর হচ্ছে ও, এ, এ। এই এই 60টি শব্দ আপনাদের মনে রাখবেন। তো আশা করি আপনারা উপকৃত হবেন। আমি যে আলোচনা করলাম এটা মনে রাখলে বারবার স্টপ করে বারবার রিপিট করে দেখতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন সাতঘাটের কানাকুড়ি বাগদারাটির যথার্থ অর্থ। এই সাতঘাটের কানাকুড়ি এইটা কিন্তু রিটেন পরীক্ষায় এসে থাকে। গত যে 43তম বিসিএস রিটেন পরীক্ষায় এটা এসেছিল। সাতঘাটের কানাকুড়ি শব্দের বাগদারাটির সাতঘাটের কানাকুড়ি বাগদারা আসছে। তাহলে দেখেন এখানে অকিঞ্চিতকর সংগ্রহ। অকিঞ্চিতকর যা মানে এক কথায় যেগুলো দরকার নেই সেগুলো সংগ্রহ, অকিঞ্চিতকর সংগ্রহ। যাই হোক, বাগধারা থেকে যেমন কিছু প্রশ্ন, বিশেষ পরীক্ষা একটা প্রশ্ন এসেছিল, সহজ একটা প্রশ্ন, যেমন অর্ধচন্দ্র অর্থ কি, গলা ধাক্কা, হ্যাঁ, এরকম প্রশ্ন এসছে। তারপর আরও অনেক পরীক্ষায় এসে থাকে, যেমন চাঁদের হাট। চাঁদের হাট মূলত কি? এটা হচ্ছে কি আনন্দের প্রাচুর্য বা আত্মীয় স্বজন এসছে, প্রিয়জন সমাগম, এইটা হচ্ছে চাঁদের হাটে কিন্তু পরীক্ষায় এসছে। তারপর আসে মাঝে মধ্যে আসছে বিভিন্ন পরীক্ষায় অগ্নি পরীক্ষা, এটা কি? হ্যাঁ, এরপর হচ্ছে গিয়া এইটা তো বারবারই আসে যে অনুপাজরে বাগদারের অর্থ কি? এটা হচ্ছে দুর্বল। আর আরেকটা আসে এখান থেকে অনুপাজরের সাথে আরেকটা মনে রাখতে পারেন যে 49 বায়ু, এটা সে পাগলামি। তাই এই দেখেন কীরকম, অনুপাজরে হচ্ছে দুর্বল আর অনুপাজরে আরেকটা আমার বাগদার আছে, যেমন তালপাতার সেপাই। এই তালপাতার সেপাই বিভিন্ন রিটেন পরীক্ষায় বারবার আসে, তারপরে বিশেষ করে প্রিলিমিনারি পরীক্ষা তো বারবার আসে। এটা হচ্ছে কি তালপাতার সেপাই, এটা হচ্ছে ক্ষণস্থায়ী মানে অল্প ক্ষণ, দুর্বলও বলা যেতে পারে। ক্ষণস্থায়ীর সাথে দুর্বল হিসেবে এটাকে বিভিন্ন পরীক্ষায় আসে থাকে। কোনো পরীক্ষায় দেখেছি যে দুর্বল থাকে, কোনো পরীক্ষায় দেখেছি ক্ষণস্থায়ী। তো যেটা থাকবে সেটা উত্তর হবে। এরপর আসে যেমন অন্ধের যষ্টি, হ্যাঁ, একমাত্র সম্বল। আরেকটা দেখা গেছে যে বারবার এসেছে লেফাফা দুরস্ত আর কেতা দুরস্ত। তো এটা কিন্তু বারবার এসে এগুলো ঘুরে ফিরেই এটাও এসেছে। তো লেফাফা দুরস্ত আর কেতা দুরস্ত। লেফাফা দুরস্ত বাইরে মানে বাইরে এমন অবস্থা যেমন নিজের নাই কিছু। লেফাফা দুরস্ত মানে এক কথায় অন্তঃসার শূন্য, মানে ভিতরে কিছু নেই, বাইরে মানুষকে দেখায় যে অনেক কিছু আছে, সেটা হচ্ছে লেফাফা দুরস্ত। আরেকটা আছে কেতা দুরস্ত, একদম কাছাকাছি। কেতা দুরস্ত হচ্ছে গিয়া পরিপাটিভাবে থাকে। কেতা দুরস্ত পরিপাটি, একদম সুন্দরভাবে সবসময় থাকবে, হ্যাঁ, এইটা পরিপাটি অবস্থা থাকবে, কেতা দুরস্ত। আরেকটা প্রশ্ন আসে যেমন দেখছি যে সাক্ষী গোপাল, এটা কিন্তু একদম সহজ প্রশ্ন, সবাই পারেন। সাক্ষী গোপাল, নিষ্ক্রিয় দর্শক, তারপরে থাকে ইঁদুর কপালে মানে কি। তারপর বিশেষ পরীক্ষায় দেখছি সহজ প্রশ্নও আসে, যেমন উত্তম মধ্যম। উত্তম মধ্যম কি? গদায় গদায় উত্তম মধ্যম দেয় প্রহার করা। এরপরে এই ধরনের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে। তো আশা করি আপনারা বাগধারা সম্পর্কে মোটামুটি ধারণা আছে। আরেকটা প্রশ্ন যেমন আপনাদের বলে দিচ্ছি, যেমন একটা পরীক্ষায় কিন্তু বিশেষ পরীক্ষায় এসছে, যেমন ইতর বিশেষ। ইতর বিশেষ মানে কি? পার্থক্য। এটা কিন্তু মনে রাখবেন, ইতর বিশেষ হচ্ছে পার্থক্য। এটা কিন্তু পরীক্ষায় বারবার এসছে। তো আপনারা এই যে বাগধারার কথা প্রসঙ্গে এসেছিল, এই জন্য আমি কয়েকটা শব্দ বলে দিলাম আপনাদের। এরপর দেখা যাচ্ছে যে সওগাত শব্দটি কোন ভাষার শব্দ। এখানে দেখেন আরবি আমরা আলোচনা করেছিলাম, ফার্সি আলোচনা করেছিলাম। এরপর হচ্ছে তুর্কি। দেখেন তুর্কি হচ্ছে গিয়া, আর এটা হচ্ছে তুর্কি। তাই অপশন হচ্ছে সি এবং ডি দুইটাই। এই সওগাত হচ্ছে তুর্কি। তুর্কি ভাষার কিছু শব্দ আমি মনে করিয়ে দিচ্ছি আপনাদের, যেমন চা চিনি হচ্ছে গিয়ে চীনা শব্দ, কিন্তু চাকর হচ্ছে গিয়ে তুর্কি শব্দ।
চাকর মনে রাখবেন। তারপরে দারোগা, দারোগা হচ্ছে গিয়ে তুর্কি শব্দ। তারপর হচ্ছে গিয়া তারপর তোপ, মনে পড়ছে তোপ, তোপ হচ্ছে কি তুর্কি শব্দ। এবার হচ্ছে এই শব্দটা কিন্তু বারবার আসে, কি দেখেন চাকু, এটা কিন্তু বারবার আসে পরীক্ষায়। এই দারোগা শব্দ এইটা তো বারবার পরীক্ষায় এসেছে, এর কোনো হিসাব নেই। তো এই চাকু, দারোগা, তো এগুলো কিন্তু বারবার পরীক্ষায় এসে থাকে। এইবার একটা শব্দ আমি লিখে দিচ্ছি, যেমন দেখেন এটি কিন্তু বিশেষ পরীক্ষায় এসেছিল। এইটা কোন ভাষার শব্দ? এটা বিশেষ পরীক্ষায় এসেছিল, প্রিলিমিনারি পরীক্ষায়। এবং এই বিশেষ পরীক্ষা আসার পরে এইটা কিন্তু অনেক পরীক্ষায় এসছে, অনেক পরীক্ষার প্রিলিমিনারি। তা উজবুক হচ্ছে তুর্কি শব্দ। এরপর আরেকটা শব্দ লিখছি, এইটা দেখেন এটা কোন ভাষার শব্দ? এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। এটা হচ্ছে গিয়া দেখেন এটা হচ্ছে গিয়া কাচি। কাচি হচ্ছে, এটা হচ্ছে গিয়া তুর্কি শব্দ। আরবি শব্দ মনে করে দিচ্ছি। আরবি তো আপনাদের বলেছিলাম জান্নাত, জাহান্নাম, আদালত, এবং ফার্সি অনেক শব্দ রয়েছে, তার মধ্যে আইন একটি ফার্সি শব্দ। তারপর হচ্ছে আমদানি, রপ্তানি, তোষক, কারখানা। এই মোটামুটি এগুলো মনে রাখবেন, পরীক্ষার জন্য কাজে আসবে আশা করি। নিচের কোনটিতে শব্দে, মানে কোনটি শব্দে বিশেষ নিয়মে স বসেছে? দেখেন এই ক, দুর্বিষ হচ্ছে বিশেষ নিয়মে। আশা করি বিশেষ নিয়মে কিছু শব্দ আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বিশেষ নিয়মে স হয়। আমি যেগুলো বলে দিচ্ছি আপনাদের, এই প্রশ্নগুলো, যেমন আমরা যে কথা বলি মানুষ, এই মানুষ শব্দটা কিন্তু বিশেষ নিয়মে স। তারপর হচ্ছে আমাদের মাসের মধ্যে একটা মাস আছে যেটা বিশেষ নিয়মে, সেটা হচ্ছে পৌষ মাস, সেটা হচ্ছে বিশেষ নিয়মে। এরপরে আপনারা আরেকটা মাস আছে, মাসের যতগুলো আছে তার মধ্যে পৌষে কিন্তু স আছে, আরেকটা শব্দ কিন্তু স আছে। সেটা কি মাস বলেন তো? আষাঢ় মাস। এই আষাঢ় মাসটা হচ্ছে, মাসের মধ্যে 2টা মাস আছে, সেই 2টা মাসে কিন্তু কি আছে, এই 2টা বিশেষ নিয়মে স ব্যবহৃত হয়। আরও আমরা আরেকটা শব্দ আমরা মনে রাখতে পারি, যেমন ষড় ঋতু, ষড় ঋতু। এই ষড় ঋতু কিন্তু এই শব্দটা বিশেষ নিয়মে স হয়। আবার এরপর হচ্ছে আমরা কোষ সম্পর্কে বিজ্ঞান বইতে কোষ পড়ি। হ্যাঁ, দেহ কোষ, জনন কোষ, কোষ প্রধানত কত প্রকার, তো এইগুলো কিন্তু প্রশ্ন আসে, দেহ কোষ, জনন কোষ। তো আপনার এই কোষে কিন্তু স আছে, এইটা কিন্তু বিশেষ নিয়মে সাধিত শব্দ, স্বভাবতই স হয় এইটাই। এরপরে আরও আছে, যেমন পাষাণ বলে, পাষাণ আপনারা তারপর এখানে আপনার ব্যাখ্যায় দেখতে পারেন, ব্যাখ্যা হচ্ছে বিষয়, এইটা বিশেষ নিয়মে সাধিত শব্দ। বিষম, পরিষদ, তারপর হচ্ছে অধিশোধ, অভিষেক। হ্যাঁ, এগুলো মনে রাখতে পারেন। বিষণ্ণ, এই যে দুর্বিষহ, সুষম, এইগুলো কিন্তু বিশেষ নিয়মে সাধিত স হয়। তো এছাড়া আরেকটা শব্দ আপনাদের লিখে দিচ্ছি, যেমন এটা বিশেষ নিয়মে আমরা সবসময় কি ব্যবহার করি? ভাষা ব্যবহার করি। এই ভাষায় স আছে, এইটাও কিন্তু বিশেষ নিয়মে। আরেকটা শব্দ যেমন নতুন বইতে সংস্করণে আছে, যেমন বিষ। এই বিষ খাইলে কি হয়? মানুষ মারা যায় না? আপনাদের দেখাচ্ছি, বিষ খাইলে কি হয়? মানুষ মারা যায়। এইটা কিন্তু বিশেষ নিয়মে। আরেকটা শব্দ কিন্তু এই নতুন বইতে যুক্ত হয়েছে, যেমন বিশেষ নিয়মে সাধিত স হয়, আগের বইতে নেই, আগের যে ব্যাকরণ বইতে সেখানে নেই। এই স হচ্ছে আগের বইতে নেই, বর্তমান বইতে আছে। এই সটা হচ্ছে গিয়ে বিশেষ নিয়মে সাধিত স হয়। তো এই হচ্ছে। আর আরেকটা শব্দ নতুন বইতে যুক্ত হয়েছে, যেমন এই যে পরীক্ষায় এসছে, অলরেডি পরীক্ষায় অনেকগুলো পরীক্ষা এসেছে, এটা বানানটা দেখেন দূষণ, এটি কিন্তু নতুন বইতে চলে এসছে। এই নতুন বইতে এটা কিন্তু চলে এসছে। তারপর আরেকটা শব্দ দেখাচ্ছি, যেমন এই যে বিষয়, এই বিষয় শব্দ কিন্তু আগের ব্যাকরণ বইতে নেই, যেটা সবাই পড়তো। নতুন যে ব্যাকরণ বই সংস্করণ হয়ে আসছে, সেখানে এই বিষয় শব্দটা যুক্ত হয়েছে। আশা করি আপনারা পড়ে নেবেন। এগুলো হচ্ছে কি আমি মোটামুটি আপনাদের একটু আপডেট বলে দিলাম, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যাকরণ থেকে প্রশ্ন ঘুরে ফিরে আসে, তো আমি আমার সাধ্য মতো আপনাদের কিছু শব্দ বলার চেষ্টা করলাম, আশা করি উপকৃত হবেন। অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি? দেখেন এখানে অনুকম্পা শব্দের ইংরেজি আছে ক্লিমেন্সি অর্থ অনুকম্পা। এই নাম্বার হচ্ছে গিয়ে অনুকম্পা শব্দের ইংরেজি শব্দ।
তো আপনার বিভিন্ন পরীক্ষায় কিন্তু ওই এখানে এই যে আপনার পারিবেশিক শব্দ থেকে, হ্যাঁ, ইংরেজি শব্দ থেকে এই অর্থ, তো অনেক সময় এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে। তবে বিশেষ পরীক্ষায় মাঝে মধ্যে ২-১টা প্রশ্ন আসে। অন্যান্য পরীক্ষায় মাঝে মধ্যে এসে থাকে, খুব কমই আসে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিকটা, মনে রাখবেন। এটা এখান থেকে বারবার ঘুরে ফিরে বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসে। তো এখান থেকে কিছু প্রশ্ন আমি মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করছি। যেমন গত একটা বিশেষ পরীক্ষায় এসেছিল অ্যাটেস্টেড, ATTESTED, অ্যাটেস্টেড। এটা কিন্তু অ্যাটেস্টেড সত্যায়িত, প্রত্যায়িত, বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন উত্তর দেওয়া আছে। তো আসল উত্তর হচ্ছে গিয়ে সত্যায়িত, এটা হচ্ছে অ্যাটেস্টেড। এরপরে আরও প্রশ্ন আসে, যেমন আপনার অনেক পরীক্ষায় এসছিল, যেমন ডিবালস অর্থ কি? প্রকাশ করা। তারপর আসে কোনো সময় এসছিল যে আপনার হরিজন্টালও এসেছিল। তো এরকমই কিছু প্রশ্ন এসে থাকে। হরিজন্টাল অর্থ কি? আনুভূমিক। তারপরে কনসুল অর্থ কি? বাণিজ্য দূত। এরকম কিছু প্রশ্ন এসে থাকে। ট্রান্সপারেন্ট অর্থ স্বচ্ছ, ট্রান্সপারেন্সি স্বচ্ছতা। তো যাই হোক, এরকম কিছু কথা বলে দিলাম, আপনারা পারিভাষিক শব্দগুলো পড়ে নেবেন। তো আর হচ্ছে প্রত্যয় দিয়ে গঠিত শব্দ। শীতার্থ, ভরপেট, লাল ফেরে, গ্রামীণ হচ্ছে প্রত্যয় গঠিত শব্দ। গ্রাম যোগ গ্রামীণ। ইন প্রত্যয় দিয়ে যুক্ত হচ্ছে গ্রামীণ শব্দ। আমরা জানি শব্দের শেষে যেটা বসে সেটা হচ্ছে প্রত্যয়। আর উপসর্গ শব্দের পূর্বে বসে, নতুন নতুন শব্দ তৈরি করে, অর্থের সম্প্রসারণ করে, তো হচ্ছে উপসর্গার। প্রত্যয় নতুন শব্দ গঠন করে, সেটা হচ্ছে গিয়া শব্দের শেষে বসে এবং অর্থেরও পরিবর্তন করে, শব্দের শেষে বসে নতুন নতুন শব্দ গঠন করে প্রত্যয়। এটাও মনে রাখবেন। এখান থেকে আপনাদের বলে দিচ্ছি, প্রত্যয় মূলত কয় প্রকার বলেন? কৃৎ প্রত্যয় আর হচ্ছে তদ্বিত প্রত্যয়। আচ্ছা, কৃৎ প্রত্যয় হচ্ছে ক্রিয়ার সাথে যুক্ত হয়ে যেটা গঠিত হয়, সেটা হচ্ছে ক্রিয়ার সাথে সর্বশেষে যেটা যুক্ত হয়েছে কৃৎ প্রত্যয়। আর তদ্বিত প্রত্যয় কি? নাম বা যে কোনো শব্দ, যে কোনো শব্দ ক্রিয়া বাদে যে কোনো শব্দের সাথে যুক্ত হলে সেটাকে বলা হয় তদ্বিত প্রত্যয়। এটা মনে রাখবেন। পরীক্ষা কিন্তু বিশেষ পরীক্ষা এখান থেকে আসে, অন্যান্য পরীক্ষায় বারবার এখান থেকে প্রশ্ন থাকে। মনে মনে তুলনা করে দেখলাম, এখানে দ্বিরুক্ত শব্দটি ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আসছে দ্বিরুক্ত কি? দ্বিরুক্ত মানে হচ্ছে দুইটি শব্দ, মানে দুইবার উক্ত। দ্বিরুক্ত হচ্ছে দুইবার, একটা শব্দ দুইবার ব্যবহার করলে সেটা দ্বিরুক্ত। আচ্ছা, মনে মনে দেখেন এখানে, তাহলে এই শব্দটা দ্বিরুক্ত শব্দটি মূলত কী অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে দ্বিরুক্ত শব্দটি দেখেন কী অর্থে ব্যবহৃত হয়েছে। দ্বিরুক্তি আধিক্য, মনে মনে, এটা দিয়ে আধিক্য বোঝাইছে ব্যাপ্তি অর্থে। ব্যাপ্তি আমরা জানি সব। এবার হচ্ছে গিয়া যাই হোক, ক্রিয়া বিশেষণ রূপে না বিশেষ্য বোঝায় না ক্রিয়া বিশেষণ। দেখেন, মনে মনে তুলনা করা, এই করে দেখলাম, এই ক্রিয়াকে কিন্তু মনে মনে করলাম, দেখলাম, মনে মনে তুলনা করে দেখলাম, মনে মনে দেখলাম, কী দেখলাম? মানে তুলনা করে দেখলাম। তাহলে মনে মনে এইটা দ্বারা মনেকে ক্রিয়াকে মূলত বিশেষণ করছে। তা এই মনে মনে দ্বারা মূলত ক্রিয়াকে বিশেষণ করছে, মানে ক্রিয়ার সম্পর্কে তথ্য দিয়েছে, তাহলে এইটাকে ক্রিয়া বিশেষণ। আচ্ছা দেখেন, এখানে উদাহরণ দেখেন, ধীরে ধীরে যায়, এই যায়, এই ক্রিয়াকে ধীরে ধীরে যায়, কীভাবে? ধীরে ধীরে। তাই এই ক্রিয়াকে যখন ক্রিয়া সম্পর্কে তথ্য দিবে তখন সেটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। সেটাকে কি বলা হয়? ক্রিয়া বিশেষণ। বুঝতে পেরেছেন? এবার দেখেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দারিদ্রতা শব্দটি অশুদ্ধ কেন? তাহলে দারিদ্রটা ভুল আছে, অবশ্যই অশুদ্ধ কেন? প্রত্যয়জনিত, দ্বিত্বজনিত কারণ। হ্যাঁ, এটাই। এবার দেখো উপসর্গজনিত। উপসর্গ কি? আগে বসে, এটার আগে কিছু বসেছে? বসে নাই, তাহলে এটা তো হবেই না, এটা ক্রস। এবার হচ্ছে কি দেখেন, একটু কম আমরা একটু জানার চেষ্টা করছি। এবার দেখেন কারকজনিত, না কারকজনিত এখন তো নেই। এবার হচ্ছে অনুসর্গ মানে কি? অনুসর্গ হচ্ছে শব্দের পরে মাঝখানে যে কোনো সময় স্বাধীনভাবে ব্যবহৃত হয়। যেমন দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, এইখানে যেমন বিনা শব্দটি হচ্ছে স্বাধীনভাবে বসছে। এই রকমের যে তারপর হচ্ছে গিয়ে সত্য বই মিথ্যা বলিব না, অনেক সময় আদালতে বলে, তাহলে সত্য বই, এই যে বই, এই শব্দটা স্বাধীনভাবে বসছে, এইগুলো হচ্ছে অনুসর্গ। তাহলে দেখেন যে এখানে উত্তর হচ্ছে প্রত্যয়জনিত। আচ্ছা, এখানে দেখেন দারিদ্রটা অশুদ্ধ, তাহলে এইটার আমরা শুদ্ধ লিখতে পারি। যেমন এইটা কি আমরা লিখতে পারি এভাবে, যেমন দরিদ্রতা, এইটা কিন্তু সঠিক।
আকারটা হবে না, শুধু শুধু আকারটা হবে না। আবার হচ্ছে গিয়া দারিদ্র, আবার হচ্ছে এই দারিদ্র কিন্তু আবার সঠিক, এই দারিদ্র, এই দারিদ্র হচ্ছে গিয়া সঠিক, আর দরিদ্রতাও সঠিক। তো ভালো করে খেয়াল করে দেখেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার ঘুরে ফিরে বিশেষ পরীক্ষায় এসেছিল। এই দারিদ্রতা দরিদ্রতা এখান থেকে মেন্টাল এবিলিটিতে থেকে একটা প্রশ্ন এসেছিল। এটা গত 44তম প্রিলিমিনারি পরীক্ষা আমার যতদূর মনে আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে স্বর্গের সমর্থক শব্দ। স্বর্গ তো বুঝিনি, ভঙ্গ না, সবিতা হচ্ছে সূর্যের, উদবী, এখানে সবিতা উদবী, উদবী হচ্ছে এটা যতদূর মনে হচ্ছে পানি, উদবী হচ্ছে পানি, আর এখানে ব্যাখ্যা নেই। তো দেখি এবার হচ্ছে এই ত্রিদ্বীপ হচ্ছে গিয়ে আপনার, ত্রিদ্বীপ হচ্ছে গিয়া আপনার এইটি হচ্ছে স্বর্গ, আর এই ভঙ্গ হচ্ছে গিয়া ভ্রমর, এই যে ভ্রমর উড়ে না, এইটা হচ্ছে ভঙ্গ। তো আর সবিতে সূর্য, সূর্য আরেকটা শব্দ আমরা পরীক্ষায় বারবার আসে, যেমন অনিক, অনিক শব্দের অর্থ, অনিক অর্থ সূর্য, ভাস্কর সূর্য, তারপরে হচ্ছে গিয়ে অর্ক অর্থ সূর্য, তা সেইগুলোর সমর্থক হচ্ছে এই সবিতা। আচ্ছা, এখানে স্বর্গ সমর্থক শব্দ হচ্ছে গিয়ে এখানে হচ্ছে উদবী, উদবী। আচ্ছা, পানির সমর্থক শব্দ, দুঃখিত, পানির শব্দ হচ্ছে উদক, সুদক, পানি, হ্যাঁ উদক। আর উদবী একটা শব্দ আছে, উদ দয়রসিকে ধ, উদধি, এইটি হচ্ছে সমুদ্র, এই এই শব্দটার অর্থ হচ্ছে গিয়া সমুদ্র, আর এই উদক হচ্ছে গিয়া পানি। আর এখানে উদবী আমার জানা মতো এরকম কোনো শব্দ নেই, হয়তো বানানে ভুল করছে, উদধি হবে, এটা সমুদ্র। আর সবিতা তো বললাম ভঙ্গ, ভ্রমর, ভ্রমরের আমরা মৌমুছি জানি, মৌমুছি। এবার ত্রিদ্বীপ হচ্ছে স্বর্গ, স্বর্গ আমরা জানি, স্বর্গ, তাকে তাকে আমরা সমর্থক বলতে পারি জান্নাত। পাতিষ্ণে শিলাতলে পদ্মপাতা, পাতিষ্ণে শিলাতলে পদ্মপাতা, পদ্মপাতা করো না, তাহলে কোন অর্থে ব্যবহৃত হয়েছে দেখেন, আদেশ, আদেশ করছে, পাতিষ্ণে শিলাতলে পদ্মপাতা, না আদেশ করেনি। এবার তো সে প্রার্থনা করছে, না প্রার্থনা করলে তার জন্য ভালো কিছু কামনা করবে, আশীর্বাদ, অনুরোধ করছে, শিলাতলে পদ্মপাতা পাতিষ্ণে, না, যেহেতু পদ্মপাতা শিলাতলে পাততে নিষেধ করছে, এটা হচ্ছে উপদেশ দেওয়া হয়েছে, যে এটা হচ্ছে উপদেশ দেওয়া হয়েছে, তুমি শিলাতলে পদ্মপাতা পাতবা না, ঠিক আছে, পাতিষ্ণে শিলাতলে পদ্মপাতা, এটা হচ্ছে উপদেশ হিসাবে বলছে। উপদেশে আমরা প্রার্থনা, তোমার আল্লাহ তোমার মঙ্গল করুক, এগুলো হচ্ছে প্রার্থনা, বিভিন্ন পরীক্ষায় এসেছে। আদেশ তো বলে কোনো কিছু আদেশ করতে, অনুরোধ, এই অনুরোধ কথাটা দেখার সাথে সাথে আমার একটা শব্দ মনে পড়েছে, যে বিশেষ পরীক্ষায় এসেছিল বা অন্যান্য বিভিন্ন পরীক্ষায় বারবার ঘুরে ফিরে এই শব্দটা এসছে, যেমন উপরোধ শব্দের অর্থ কী, উপরোধ শব্দের অর্থ অনুরোধ, এটা কিন্তু মনে রাখবেন। এরপর হচ্ছে সবুজ কোন ভাষা থেকে আগত শব্দ। সবুজ হচ্ছে গিয়ে আমরা ফার্সি শব্দ, সরাসরি ফার্সি, সংস্কৃত না, দেশি শব্দ না, দেশি শব্দ হচ্ছে গিয়ে কালো, কালো এই রংটা হচ্ছে গিয়ে দেশি শব্দ, আর সবুজ হচ্ছে ফার্সি। এবার হচ্ছে গিয়ে পর্তুগিজ, পর্তুগিজ থেকে আমার একটা শব্দ মনে পড়েছে, যেমন এটা দেখলেই আমার একটা শব্দ প্রথম মনে পড়ে, যেমন গির্জা কোন ভাষার শব্দ, পর্তুগিজ, বারবার এসছে গির্জা পর্তুগিজ। আর একটা হচ্ছে গিয়ে পাউরুটি, এই শব্দগুলো বারবার পরীক্ষা আসে, পাউরুটি, বালতি, হ্যাঁ এইগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষায় আসে। তারপর হচ্ছে পর্তুগিজের আরও কিছু শব্দ পরীক্ষা আসে, যেমন আলমারি, আলপিন, গুদম, চাবি, এই শব্দগুলো মনে রাখলে আশা করি উপকৃত হবেন। বিশেষ করে এই যে চাবি শব্দটা, বালতি, গির্জা, কতবার যে পরীক্ষা এসছে এর কোনো হিসেব নেই, অনেকবার অগণিত পরীক্ষা দিয়েছে। পাউরুটি, এই পাউরুটি শব্দটা বিভিন্ন পরীক্ষায় বারবার আসতে থাকে। গির্জা শব্দটা আপনাদের প্রথমেই বললাম বিশেষ পরীক্ষা এসেছিল। তো আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিক আলোচনা করলাম। তারপর হচ্ছে ফার্সি শব্দটা এখানে মনে আসলে আমার একটা শব্দ মনে করে, যেমন আসমান, বিশেষ বিশেষ পরীক্ষা ছিল, আসমান শব্দটি কোন ভাষার শব্দ, এটা ফার্সি শব্দ। এছাড়া ফার্সি থেকে দেখা যায় যে আপনার প্রশ্ন আসে, আমদানি রপ্তানি প্রশ্ন আসে। এরপর হচ্ছে বিশেষ করে বাচ্চা কিংবা বেগম, এই শব্দটা কিন্তু থেকে বারবার পরীক্ষায় এসেছে। এবং তারপর হচ্ছে আপনার ফেরেস্তা, ফেরেস্তা এই শব্দগুলো, তারপর কারখানা, কারখানা বা চশমা, ঘুরে ফিরে কিন্তু পরীক্ষায় আসে। এগুলো হচ্ছে ফার্সি শব্দ।
আর দেশি শব্দ সম্পর্কে আপনারা যেমন পেট, চুলা, গঞ্জ, ডাব এই সকল শব্দ ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। মক্ষিকা এর সমর্থক শব্দ কোনটি? মাছি। এরপর হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনি কোনটি? তাই এগুলো হচ্ছে কণ্ঠ। প হচ্ছে ওষ্ঠ। জ হচ্ছে এটা হচ্ছে তালব্য। তাহলে অবশ্যই এটা ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, দন্তমূলীয় ত থ। আচ্ছা, আপনাদের বলছি এই দন্তমূলীয়ের সাথে হচ্ছে ত, থ, দ, ধ, হ্যাঁ, দন্ত না, এটা হচ্ছে দন্তমূলীয়। এগুলো মনে রাখবেন। প, ফ, ব, ভ এগুলো হচ্ছে গিয়া ওষ্ঠ। এরপরে হচ্ছে যেমন ক, খ, গ, ঘ, উ এগুলো হচ্ছে এটা হচ্ছে কণ্ঠমূলী। আর চ, ছ, জ, ঝ, নিউ, হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে তালব্য। আপনার এগুলো হচ্ছে এটা হচ্ছে তালব্য বর্ণ, তালব্য মূলীয়। আর এটা তো বললাম। তো এগুলো মনে রাখলে আশা করি উপকৃত হবেন। এরপর হচ্ছে স্বর্গ ও স্বর্গের পার্থক্য কী? স্বর্গ, এই স্বর্গ হচ্ছে জন্ম, আর এই স্বর্গ তো আপনারা জানেন বেহেশত বা জান্নাত। এই স্বর্গ হচ্ছে জন্ম বা সৃষ্টি। এরপর হচ্ছে ছন্দে নিপুণ যিনি, ঠিক আছে, ছান্দসিক। ক্ষতিপূরণের জন্য প্রদত্ত অর্থাৎই যেটা দেওয়া হয় সেটা হচ্ছে খেসারত। আবার ব্যক্তি সম্পর্কিত নয় এমন সেটা হচ্ছে কি? ব্যক্তি সম্পর্কিত না হলে সেটা বস্তুগত। আর ক্ষতিপূরণের জন্য সেটা খেসারত। ছন্দে নিপুণ যিনি ছান্দসিক, এটা মনে রাখবেন। আমি যাব, তবে কাল যাব, এটা হচ্ছে কোনদের বাক্য? যৌগিক বাক্য। আমরা জানি ও, এবং, অথবা, তবে, সুতরাং এগুলো দ্বারা যুক্ত হচ্ছে যৌগিক বাক্য। দুটি স্বাধীন বাক্য, সেটা হচ্ছে যৌগিক বাক্য। মিশ্র বাক্য যেটা হচ্ছে গিয়া আপনার যদি আমি যাই তবে এটা করব, যেহেতু আমি করেছি সেহেতু, এরকমই আপনার ক্লোজ মার্কার দিয়ে যেটা শব্দ থাকবে। এরপর হচ্ছে গিয়ে আপনার জটিল বাক্য। মিশ্র বাক্যের অপর নাম হচ্ছে জটিল বাক্য। সরল বাক্য যেটার একটি মানে একটা ক্রিয়া থাকবে, মানে একটা ক্রিয়া থাকবে এবং একটা ক্রিয়ার মাধ্যমে অর্থ প্রকাশ করবে, সেটা হচ্ছে সরল বাক্য। এটা কিন্তু মনে রাখবেন। তাহলে মূলত অর্থ অনুযায়ী বাক্য কয় প্রকার? 3 প্রকার। দুঃখিত, আপনার সেটা বলে দিচ্ছি অর্থ অনুযায়ী, কিন্তু গঠন অনুযায়ী বাক্য হচ্ছে গিয়া কয় প্রকার? 3 প্রকার। এবার হচ্ছে সরল বাক্য, আর একটা হচ্ছে জটিল বা মিশ্র বাক্য, আর একটা হচ্ছে গিয়ে আপনার যৌগিক বাক্য। আচ্ছা, আপনাদের এখানে কয়েকটা শব্দ বলে দিচ্ছি। গঠন অনুযায়ী বাক্য হচ্ছে 3 প্রকার, সেটা বললাম। এবং গঠন অনুযায়ী শব্দ হচ্ছে কয় প্রকার? এটা কিন্তু মনে রাখবেন। গঠন অনুযায়ী শব্দ হচ্ছে গিয়া আপনার 2 প্রকার, আর হচ্ছে গিয়া 2 প্রকার। আর আরেকটা হচ্ছে কি অর্থ অনুযায়ী শব্দ হচ্ছে গিয়ে অর্থ অনুযায়ী হচ্ছে গিয়ে অর্থ অনুযায়ী কয় প্রকার বলেন তো? 3 প্রকার। একটা কি যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ আর যক্রু শব্দ। এটা হচ্ছে অর্থ অনুযায়ী 3 প্রকার, আর গঠন অনুযায়ী শব্দ হচ্ছে 2 প্রকার, আর গঠন অনুযায়ী বাক্য হচ্ছে 3 প্রকার এখানে বলেছি। আর উৎস অনুযায়ী শব্দ কয় প্রকার? উৎস অনুযায়ী শব্দ হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে গিয়ে তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, আর একটা হচ্ছে তদ্ভব শব্দ, দেশি শব্দ আর বিদেশি শব্দ। আর গঠন অনুযায়ী যে শব্দ 2 প্রকার, তা হচ্ছে একটা হচ্ছে মৌলিক শব্দ, যেটাকে ভাঙলে কিচ্ছু পাওয়া যায় না, যেমন গোলাপ, হাত, এগুলো হচ্ছে পা, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। কখনো ভাঙলে অন্য কিছু শব্দ বের হবে না, সেটা হচ্ছে আপনার মৌলিক শব্দ। আর যৌগিক শব্দটা হচ্ছে কি? যেটাকে ভাঙলে, যেমন হাত থেকে হাতল, ল যুক্ত করলে, তাহলে এটা হচ্ছে যৌগিক শব্দ। আর অর্থ অনুযায়ী শব্দ হচ্ছে 3 প্রকারের মধ্যে যেমন যৌগিক শব্দ বিভিন্ন পরীক্ষা এগুলো থেকে আসে, যেমন গায়ক, তারপর হচ্ছে কর্তব্য, তারপর হচ্ছে বাবুয়ানা, তারপর হচ্ছে মধুর,
তারপর দৌহিত্র, তারপর চিকে মারা। চিকে মারা হচ্ছে গিয়া এই নবম শ্রেণী বিভিন্ন পরীক্ষায় এসছে, অন্যান্য পরীক্ষা আসে। চিকে মারা কি? চিকে মারা হচ্ছে দেয়ালের যে কাজটা করে। এরপর হচ্ছে রুর বা রুরি শব্দ। রুর বা রুরি শব্দ আপনারা এটা জানেন, জগরুর শব্দ এটাও জানেন। তো রুর বা রুরি শব্দ কোনগুলো? সেটা হচ্ছে বাসি, তেল, প্রবীণ, সন্দেশ। বাসি, হ্যাঁ, বাসি তৈল, আর প্রবীণ সন্দেশ। সন্দেশ দ্বারা মূলত সংবাদ বোঝায়, কিন্তু রুরিতে এটা বোঝাবে মিষ্টি এক কথায়। তেমনি মানে এক কথায় যেটা বোঝানোর কথা ওটা যেমন প্রবীণ। প্রবীণ যেটা দ্বারা বোঝানো হচ্ছে গিয়া, এটা হচ্ছে গিয়া বীণা বাজাতে পারেন তাকে হচ্ছে গিয়া মূলত শব্দটির অর্থ হওয়া উচিত এইটা, কিন্তু যে এটার মূলত আসলে এখন আমরা কী নামে জানি, এটা হচ্ছে বয়স্ক ব্যক্তি। মানে একটা অর্থ কিন্তু আমরা জানি অন্যটা, সেটা হচ্ছে যেমন সন্দেশ। সন্দেশ মানে সংবাদ, কিন্তু আমরা সেটা তো ব্যবহার করছি না, ব্যবহার করে আমরা জানি মিষ্টান্ন। রুরি অর্থে মানে একটা শব্দর অন্যটা হওয়া উচিত, কিন্তু রুরি অর্থে অন্যটা হয়ে যাবে, সেটা হচ্ছে যেমন বাসি, তেল, প্রবীণ, সন্দেশ। আর হচ্ছে রোর বা রুরি শব্দ কোনগুলো আপনারা জানেন, যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে যেগুলো হচ্ছে পঙ্কজ। তারপর আছে এই রকমের রাজপুত্র, তারপরে আরও কি আছে, মহাযাত্রা, জলদি। এগুলো নবম শ্রেণীর বইতে আছে, আপনারা দেখতে পাবেন। তো আশা করি এখান থেকে এগুলো মনে রাখলে উপকৃত হবেন। সে নিষ্ঠা শব্দের সন্ধি বিচ্ছেদ করুন। নিষ্ঠা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? নিযোগ ঠা। এবার হচ্ছে মুসাফির কোন ভাষার শব্দ? মুসাফির দেখতে পাচ্ছেন, মুসাফির কোন ভাষার শব্দ? এটা হচ্ছে মুসাফির। মুসাফির বলেন, মুসাফির হচ্ছে আরবি ভাষার শব্দ। মুসাফির আরবি ভাষার শব্দ। আরবি ভাষার শব্দ থেকে বারবার পরীক্ষা আসে। আদালত কোন ভাষার শব্দ? হ্যাঁ, তারপর নগদ, তারপর হচ্ছে বাকি, কলম, এগুলো মনে রাখবেন। ভেদ করা দুঃসাধ্য যা। দুঃসাধ্য ভেদ করা, তার হচ্ছে দুর্বেদ্য। ভেদ করে হচ্ছে দুর্বেদ্য। এরপর সন্ধি বিচ্ছেদ দেখুন, যাস যোগ নিয় আকার, যাস না, যাস যোগ না, যাস না। ঠিক আছে, যাস যোগ না, যাস না। যজ্ঞ, জ যোগ ন, যজ্ঞ, এটা মনে রাখবেন। যজ্ঞ, যোগ ন, যজ্ঞ। এরপর হচ্ছে অনেক দেখেছে যে তাকে কি বলা হয়? বহুদর্শী। মানে আরেক জায়গায় আছে, বিভিন্ন জায়গায় বহুদর্শী, তাই অনেক যে দেখেছে সে হচ্ছে ভূয়দর্শী। এবার হচ্ছে আত্মার সম্বন্ধীয়, জানেন আত্মার যারা সম্বন্ধে আধ্যাত্মিক, আত্মার সাথে সম্পর্ক, আত্মার সম্বন্ধীয় আধ্যাত্মিক লেভেলের। ঠিক আছে, আত্মার সম্বন্ধীয় আধ্যাত্মিক, এটা মনে রাখবেন। এরপর হচ্ছে সমাস আছে, যেমন মৌচক। মৌচক কি? মৌ এর চাক, মানে আমরা যে বিভিন্ন গাছে দেখে থাকি মৌচাক, এই মৌচাকটা হচ্ছে গিয়া মৌ এর চাক, মৌচক। এটা মৌ এর এর হলো ষষ্ঠী, তাহলে ষষ্ঠী তৎপুরুষ সমাস, মৌ এর চাক, মৌচক। এবার হচ্ছে পুঁটি মাছের প্রাণ, এটা হচ্ছে কি আপনার পুঁটি মাছের প্রাণ বাগদারা, তাই পুঁটি মাছের প্রাণ কি? ক্ষণজীবী, মানে যারা কম বাঁচে। ঠিক আছে, পুঁটি মাছের প্রাণ ক্ষণজীবী, জীবন যেন পুঁটি মাছের প্রাণ, ক্ষণজীবী। তাহলে দেখেন এখানে হচ্ছে পুঁটি মাছের প্রাণ। আরেকটা বাগদারার কথা আমার মনে পড়েছে, এর রিলেটেড। পুঁটি মাছের প্রাণ হচ্ছে গিয়ে ক্ষণজীবী, যেটা সহজে মারা যায়। আর পুঁটি মাছ কিন্তু সহজেই মারা যায়, ক্ষণজীবী। আর হচ্ছে কই মাছের প্রাণ, যা সহজে মারা যায় না, দীর্ঘজীবী। কথা বোঝা গেছে? মানে যা সহজে মারা যায় না, কই মাছের প্রাণ। হ্যাঁ, এগুলো মনে রাখবেন। তারপর এখান থেকে মনে রাখতে পারেন একই ঝাঁকের কই, মানে কি? এক দলের লোক। এই রিলেটেড কিছু প্রশ্ন। সে অরণ্য শব্দের স্ত্রীলিঙ্গ কি? এটা সি নাম্বার আছে, অরণ্যানী। ঠিক আছে, অরণ্য শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে অরণ্যানী। আমরা জানি স্ত্রীলিঙ্গ প্রত্যয়, মানে স্ত্রীলিঙ্গ করতে হলে পুল্লিঙ্গকে আমরা এই আনি যুক্ত হয়। ঠিক আছে, আনি, এটা কিন্তু দন্ত ন হয়, মূর্ধন্য হয় না। এরপর দেখেন অক্ষহিনী শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে, তাহলে অক্ষ যোগ উহিনী, অক্ষ যোগ উহিনী। অক্ষহিনী হচ্ছে অক্ষ যোগ উহিনী, উ। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে উ আর এটা হচ্ছে উ, এটা বানানটা খেয়াল করবেন। এবার হচ্ছে মরণ পথের প্রতীক্ষা করছে, যে মরণ পথের প্রতীক্ষা করছে, তাহলে হচ্ছে কি? মুমূর্ষু। কিন্তু এইটা রসুকার, দীর্ঘকার, রসুকার, এটি কিন্তু বানানো বারবার আসে। বানান বিভিন্ন পরীক্ষায় বানানের সাথে সম্পৃক্ত অনেক পরীক্ষা এসছে, রিটেন পরীক্ষায় বারবার এসে থাকে এই মুমূর্ষু বানান। তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, এখান থেকে 1 মার্কস পাওয়া মানে এটা ভালোভাবে জেনে রাখা মানে আপনি যে কোনো পরীক্ষায় 1 মার্কস কনফার্ম পাবেন। আচ্ছা,
এবার দেখুন উনুন শব্দটি কোথা থেকে এসছে? এটা এসছে সংস্কৃত শব্দ থেকে। এখানে একটু ব্যাখ্যা উদোষ্মান শব্দের অর্থ তদ্ভব। আচ্ছা, এই উনুন মানে হচ্ছে কি? চুলো। উনুনকে আমরা জানি চুলো হিসেবে ডাকি। আচ্ছা, এই চুলো যদি শব্দটা কখনো আসে পরীক্ষায় যে চুলো কোন ভাষার শব্দ, তখন কি লিখবেন? তখন এটা হচ্ছে নতুন যে সংস্করণ হয়েছে বাংলা ব্যাকরণের বই, সেখানে কিন্তু এই উনুন চুলা হচ্ছে দেশি শব্দ। উৎস অনুযায়ী শব্দ ৫ প্রকার, তার মধ্যে দেশি শব্দ, আর দেশি শব্দতে এই চুলা হচ্ছে দেশি শব্দ। এখান থেকে যে তৎসম শব্দ, তৎসম থেকে পরীক্ষায় এসছে এমন কিছু শব্দ, যেমন বিশেষ পরীক্ষা থেকে অন্যান্য পরীক্ষায় বারবার এসছে, যেমন ভবন এই শব্দটি, তারপর আছে নক্ষত্র আছে, তারপর আছে চন্দ্র। এই যে কয়েকটা শব্দ যেগুলো বারবার এসছে, পাত্র, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। অর্ধতৎসম শব্দ বিশেষ পরীক্ষায় একটা শব্দ বারবার এসছে, অন্যান্য পরীক্ষায় বারবার এসছে, যেমন গিন্নি, তারপর আছে শ্রাদ্ধ, এটা মনে রাখতে, মানে বোষ্টম। আপনারা এটা নবম শ্রেণীর বইতে আছে, আপনারা দেখে নিতে পারেন। এখান থেকে আপনারা নতুন সংস্করণে সহ পুরনো সংস্করণ সবগুলোতেই আছে। এবার হচ্ছে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ কোনগুলো? যেমন তদ্ভব শব্দ হচ্ছে যেমন আপনার হাত, তারপরে পা, কান, এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন তদ্ভব শব্দ থেকে পরীক্ষায় বারবার আসে, এগুলো মনে রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন নারাবুনো। নারাবুনো বাগধারাটির শব্দের সঠিক অর্থ হচ্ছে মূর্খ। এখান থেকে মনে রাখতে পারেন, যেমন অলস, গোপ খেজুরে হচ্ছে নিতান্ত অলস। এই বাগধারাটার এটা অর্থ মনে রাখতে পারেন। তো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন নারাবুনো এটা হচ্ছে মূর্খ, গোপ খেজুরে নিতান্ত অলস। এছাড়া আর আমি আমার ভিডিওতে আগে আপনারা যদি শুনে থাকেন, দেখবেন যে অনেকগুলো বাগধারার আপনার এর সামঞ্জস্য, অনেক বাগধারা, গুরুত্বপূর্ণ বাগধারা আলোচনা করেছি, আশা করি শুনে নেবেন। এবার হচ্ছে উদ্যম। উদ্যম শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হলো কোনটি? উদ যোগ দম, উদ্যম। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখবেন। তারপর এখান থেকে উদ্যোগ, এটা যোগ উদ্যোগ, এটা কিন্তু বারবার পরীক্ষায় এসছে, হ্যাঁ, এটা অনেকবার এসছে, উদ্যোগ, এগুলো। তারপরে সেই বাগদান, এটা অনেকবার এসছে পরীক্ষায়, বাগদান। এরপরে ষড়যন্ত্র, এইটা কিন্তু সরযোগ যন্ত্র, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় এসছে এইটা এবং এটা, এবং এই উদ্যোগ, হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে সকলকে মরতে হবে বাক্যে সকলকে কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে আপনার সকলকে মরতে হবে, তাহলে হচ্ছে কর্তায় হচ্ছে দ্বিতীয়া। কে রে, আমরা জানি কে আর রে হচ্ছে দ্বিতীয় বিভক্তি সম্পর্কে আপনারা জানেন। আমরা বিশেষ পরীক্ষা অনেকবার এই বিভক্তি থেকেও প্রশ্ন এসছে, যেমন দ্বারা দিয়া কর্তৃক, এইটা কিন্তু বিশেষ পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষা একটা প্রশ্ন এসেছিল। তাহলে দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয় বিভক্তি, এগুলো কিন্তু আসে মাঝে মধ্যে। রয়ের ষষ্ঠী বিভক্তি, সপ্তম বিভক্তি হচ্ছে এ অতে, কে রে জন্য নিমিত্তে হচ্ছে চতুর্থী বিভক্তি। এরপর কে রে, এটা হচ্ছে গিয়া দ্বিতীয় বিভক্তি, যেমন গুরুজনে করণতি, গুরুকে সম্মান করো, এরকমই হচ্ছে গিয়া আপনারা বিভক্তি চেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায়। এরপর হচ্ছে গিয়া প্রথম বা শূন্য বিভক্তি, এগুলো মনে রাখবেন। বিভক্তি হচ্ছে গিয়া 7 প্রকার বিভিন্ন পরীক্ষায় কিন্তু এর মধ্যে থেকে এসে থাকে। আপনারা কর্তা মানে হচ্ছে কর্তৃকারক, মানে কর্তায় দ্বিতীয়, কর্তৃকারক চেনার উপায় হচ্ছে গিয়া আপনারা এখানে শব্দটিকে আপনারা কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবেন। কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক। এবার হচ্ছে অপাদান এর আগে আমি আলোচনা করেছি। অপাদান হচ্ছে গিয়া আপনার কোনো কিছু থেকে বিচ্যুত, গৃহীত, রক্ষিত, হ্যাঁ, এগুলো যদি বোঝানো হয়, হতে থেকে চেয়ে কোনো কিছু থেকে যদি তৈরি করা হয়, হ্যাঁ, কোনো কিছু থেকে তৈরি করা, যেমন দুধ থেকে দই হয়, এই যে এরকম আপনার দুধ থেকে দই হয়েছে, গৃহীত, এভাবে অনেক প্রশ্ন আছে। তারপরে আরও গুরুত্বপূর্ণ, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়,
বাঘ দেখলে কে না ভয় পায়, এই ভয় যদি শব্দটা থাকে সেটা হচ্ছে অপদানকারক। এবার কর্মে হচ্ছে শব্দটিকে কি বা আপনারা কি দিয়ে যদি প্রশ্ন করেন, কর্মকে আপনারা কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন তাহলে হচ্ছে গিয়ে কর্মকারক পেয়ে যাবেন। কর্মকারককে হচ্ছে আপনার কর্ম হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পেয়ে যাবেন। আর হচ্ছে গিয়ে আপনারা কর্তৃকারক পেতে হলে আপনারা কে বা কারা দ্বারা প্রশ্ন করবেন। এখানে দেখতে পাচ্ছেন তুমি কি খাবে, এখানে কি বাক্যে কি ব্যবহৃত হয়েছে, এই যে কি যে এটা ব্যবহৃত হয়েছে কী হিসাবে, আমরা জানি কি একটা সর্বনাম, তাহলে সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়েছে, বিশেষণ তো না, প্রশ্ন করে নাই, প্রশ্নবোধক কি দ্বারা প্রশ্নবোধক হিসাবে না, এটা হচ্ছে গিয়া আমরা জানি সর্বনাম হিসাবে। সর্বনাম হচ্ছে গিয়া যেমন অনেকগুলো আছে, যেমন নিজে নিজে এইরকম আছে, তাহলে স্বয়ং এটা দ্বারা স্বয়ং বোঝানো হয়, এরকম বিভিন্ন ধরনের সর্বনাম রয়েছে। যখন বলছি তখন বলে দিচ্ছি, আপনার সর্বনাম হচ্ছে 10 প্রকার। সর্বনামের শ্রেণী বিভাগ যদি পরীক্ষা আসে থাকে তাহলে সর্বনাম হচ্ছে মূলত কয় প্রকার, সর্বনাম হচ্ছে 10 প্রকার। 10 প্রকার হচ্ছে কি সর্বনাম। আচ্ছা, এই সর্বনাম থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন ব্যক্তিবাচক সর্বনাম কিনা, যেমন আমি, আমরা, তুমি, তোমরা, এগুলো হচ্ছে কি ব্যক্তিবাচক। তারপর হচ্ছে আত্ম আসে বিভিন্ন পরীক্ষায় দেখছি যে আত্ম কোনটা এসছে, তো নিজে বা খো, আপনি, এগুলো হচ্ছে আত্ম। সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে সামীপ্য থেকে আসে, সামীপ্য থেকে মনে রাখবেন। সামীপ্য হচ্ছে যেমন আপনার এই, এ, এরা, এই ধরনের হচ্ছে সামীপ্য। তারপর হচ্ছে গিয়া যেখান থেকে আরও বেশি প্রশ্ন আসে মাঝে মধ্যে ব্যতিহারিক, যেমন নিজে নিজে, একটু আগে যেটা আমি বলেছিলাম, আপনা আপনি, এগুলো হচ্ছে গিয়ে মনে রাখবেন। অত্যন্ত অনির্দিষ্টবাচক কিছু ওই বিভিন্ন এমসিকিউ দেখেছি আমি, অনির্দিষ্টবাচক পরীক্ষায় এসছে, যেমন অনির্দিষ্টবাচক সর্বনাম কোনগুলো, যেমন আপনার কেউ, কেউ বা কোনো এক বা কেহ, হ্যাঁ, এগুলো হচ্ছে অনির্দিষ্টবাচক সর্বনাম। কোনো, কেউ বা কিছু, যেগুলো অনির্দিষ্ট করে বোঝানো হয়। আর প্রশ্ন তো কি দিয়া প্রশ্ন করা হয় সেটা তো বুঝতেই পারছেন। তো আপনারা এখানে আরেকটা মনে রাখতে পারেন, দেখেন এখানে প্রশ্নবোধক হিসেবে ব্যবহৃত হয়েছে কিনা কি, এখানে সর্বনাম যেহেতু আছে, যদি এখানে থাকতো প্রশ্নবোধক সর্বনাম হিসেবে তাহলে উত্তরটা হতো প্রশ্নবোধক সর্বনাম। এখন যেহেতু সবার আগে সর্বনাম আছে এজন্য উত্তরটা হচ্ছে সর্বনাম। তো আপনাদের সকলকে ধন্যবাদ। আমি মোহাম্মদ রাসেল রানা আপনাদের জন্য এই ভিডিওটা করেছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন অন করবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিওগুলো বারবার দেখবেন, টেনে টেনে বারবার দেখবেন। আমি মনে করি এই ভিডিওটা সম্পূর্ণটা দেখলে আপনার বাংলা ব্যাকরণের বিভিন্ন টপিক সম্পর্কে আপনার অনেক আইডিয়া আসবে। আমি আরও আপনাদের এরকম তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।